কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে এখন। সৈনী পেছনে ছিল, ঘুরে ঠোঁটে আঙুল রেখে তাকে চুপচাপ থাকতে ইশারা করল। অদ্ভুত একটা চাপা শব্দ আমার কানে এসেছিল। সৈনীও শব্দটা শুনে চমকে গিয়েছিল। তাকে ফিসফিস করে বললাম, ভূত দেখবো, চলো। পা টিপে টিপে পাথরটা ডান দিকে গিয়ে হাঁটু মুড়ে বসলুম। তারপর গুঁড়ি মেরে এগিয়ে গেলুম। সামনে শাল গাছের গুঁড়ির ওধারে একটা হাফ প্যান্ট গেঞ্জি পরা বেঁটে লোক কোদাল দিয়ে নরম মাটি খুঁড়ে পেছনে ছুঁড়ে ফেলছে। গর্তে জল জমে আছে, তাই মাটি খোঁড়ার শব্দটা সত্যি ভুতুড়ে শোনাচ্ছে। লোকটার গায়ে পোশাকে জল কাদা লেগে ভূতের মতোই দেখাচ্ছে। ওদিকে গর্তের পাড়ে বসে আছে আরেকটা লোক, সেই ইঙ্গিতে মাটি খোঁড়া লোকটাকে নির্দেশ দিচ্ছে। তার পরনেও হাফ প্যান্ট আর গেঞ্জি, এক হাতে একটা শাবল। আমি বাধা দেওয়ার আগেই সৈনী উঠে গিয়ে চার্জ করলো, এই কে তোমরা? কেন এখানে গর্ত খুঁড়ছো? লোক দুটো যেন বাঘের দৃষ্টিতে সৈনীকে দেখছিল। আমি কিছু না ভেবেই পকেট থেকে রিভলভার বের করে এক লাফে সৈনীর পাশে গেলুম। তারপর তাদের মাথার ওপর দিয়ে এক রাউন্ড ফায়ার করল। অমনি লোক দুটো কোদাল আর শাবল ফেলে জঙ্গলের ভেতর উধাও হয়ে গেল। নমস্কার রেইনবো মিডিয়ার প্রিয় শ্রোতা বন্ধুরা, আবার একটি কর্নেলের রহস্যমূলক তদন্ত কাহিনী নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে যে গল্পটি আপনাদের শোনাবো সেই গল্পটির নাম কর্নেল ও প্রজাপতি রহস্য গল্পের দ্বিতীয় পর্ব। প্রতিবারের মতো আমাদের উপস্থাপনায় এবারের কর্নেলের গল্প আপনাদের যদি ভালো লাগে আর এখনও যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আসুন তাহলে শুরু করছি আজকের গল্প, কর্নেল ও প্রজাপতি রহস্য গল্পের দ্বিতীয় পর্ব। গুলি ছুঁড়েই বুঝতে পেরেছিলাম বড্ড বেশি হঠকারিতা করে ফেলেছে। গুলি ছোঁড়ার মতো কোনো অবস্থাই ছিল না। কোদাল ও শাবল ফেলে কালো কুচকুচে লোক দুটো যেভাবে পালিয়ে গেল তাতে বোঝা যায় তারা নিরস্ত্র এবং আশা করেনি যে তারা গর্ত খুঁড়ছে বলে কেউ তাদের গুলি করে মারতে পারে। সৈনী প্রথমে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল, তারপর খিলখিল করে হেসে উঠল। শান্তদা, আপনি কি ভেবেছিলেন লোক দুটো আমার উপর ঝাঁপিয়ে পড়বে? ইয়ে, ওদের চোখ দুটো দেখে মনে হচ্ছিল যেন হিংস্র চোখে তোমাকে দেখছে। আমি ভেবেছিলাম যে কোনো মুহূর্তে ওরা তোমাকে আক্রমণ করবে, কারণ ওরা দেখছে তুমি একা। আমাকে তো ওরা দেখতে পায়নি। সৈনীর পায়ের হাত তিনেক দূরে গর্ত। সৈনী ঝুঁকে গর্তটা দেখে সকৌতুকে বলল, ওরা কি গুপ্তধনের খোঁজ পেয়ে এখানটা খুঁড়ছিল নাকি? কিন্তু গর্তটা তো তত বড় নয়, আর মাটি খুব শক্ত বলে বোধহয় ওদের খুঁড়তে দেরি হচ্ছিল। কিন্তু যাই বলুন জন্তদা, আপনি অকারণে একটা গড়ি খরচ করে ফেললেন। স্বীকার করছি সৈনী, সত্যিই আমি হঠকারিতা করে ফেলেছি বলে গর্তটার অন্যদিকে গেল। তারপর শাবলটা তুলে নিল। এবার কি নিজেই গুপ্তধন বের করবেন নাকি? না, শাবলটা দেখছি বেশ ভারী,
শক্ত মাটি কাটার পক্ষে উপযুক্ত। সোহিনীর চোখে সুন্দর একটা ভঙ্গি করে বলল, তাহলে আসুন আমরাই সবাই গুপ্তধন বের করি। এই গর্তটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাহলেই বুঝতে পারবে কেন আমি এমন হঠকারিতা করে ফেলেছি। প্রাইভেট ডিটেকটিভ মিস্টার হালদার গতকাল টেলিফোনে জানিয়েছিলেন রাজবাড়ির পেছনে সদ্য খুঁড়ে রাখা একটা গর্ত তিনি আবিষ্কার করেছেন। তার কথার ভঙ্গিতে মনে হয়েছিল সম্ভবত তিনি এই শালবনে ঢুকেছেন। তা টের পেয়েই যারা গর্ত খুঁড়ছিল তারা পালিয়ে গেছে। তিনি অবশ্য বলেছিলেন টেলিফোনে সব কথা বলা যায় না। তো এবার চিন্তা করো, কেন আমি তোমাকে নিয়ে শালবনে ঢুকেছিল। তার মানে গতকাল লোক দুটো গর্ত কিছু খোঁজার জন্য খুঁড়ছিল, আর মিস্টার হালদার এসে পড়ায় পালিয়ে যায়। গত রাত্রে এখানে বৃষ্টি হয়েছে, তাই ভিজে মাটিতে গর্ত খোঁড়া অনেক সহজ হবে বলে ওরা সকাল সকাল এসে আবার খুঁড়ছিল। এখানে নিশ্চয়ই এমন কিছু পোতা আছে বলে তারা জানতে পেরেছে। রাজবাড়ি সংলগ্ন এই জঙ্গলে গুপ্তধন থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া কিন্তু যায় না। আমরা এইসব আলোচনা করছি এমন সময় পাথরটার পেছনে পায়ের শব্দ হলো। এবার রিভলভার নয়, শাবলটা মুঠোয় ধরে সোহিনীর পাশে গিয়ে জোরে বললুম, কে? পাথরের পাশ দিয়ে বধুয়া এসে বলল, আমি স্যার। তুমি এখানে কি করতে এসেছিলে বধুয়া? দিদি, আমি পুকুর পাড়ে গাই গরু বাঁধতে এসেছিলাম, তারপরে কারা কথা বলছে কানে এলো। আরে এখানে গর্ত খুললো কে? লোক দুটো চুপি চুপি গর্ত খুলছিল, আমাদের দেখে পালিয়ে গেল। শোনো, তুমি এখনই গিয়ে কাকুকে ডেকে আনো। বুধুয়া গর্তটা দেখে উল্টো দিকে গেল। তারপর কাছেই একটা উঁচু গাছের দিকে তাকালো। গাছ থেকে প্রচুর লতাপাতার ঝালর মাটিতে নেমে এসেছে। সে তার পায়ের কাছ থেকে একটা মোটা লতা ওপড়ানোর চেষ্টা করছিল। জিজ্ঞেস করলুম, কি ব্যাপার বুধুয়া? বুধুয়া সোজা হয়ে দাঁড়িয়ে দুহাত ঝেড়ে নোংরা ফেলে দিয়ে হাসল। স্যার, এই যে গাছটা দেখছেন, এটাকে আমরা বলি চিহর গাছ। এই গাছে খুব মোটা লতা পাতা দেখতে পাচ্ছেন তো? গাছ থেকে আসলে লতাটা ঢুকেছে ওই গর্তের ধারে, দেখতে পাচ্ছেন তো? জয়ন্তদা, এই টার্জেনের ছবিতে এইরকম মোটা মোটা লতা ধরে টার্জেন ঝুলতে ঝুলতে এক গাছ থেকে আরেক গাছে যায়, নিশ্চয়ই দেখেছেন। দেখেছি, কিন্তু বুধুয়া কি বলতে চাইছো? এই লতার শিকড় মাটির তলায় চলে গেছে, আর সেই শিকড়ে বড় বড় আলুর মতো কন্দ আছে। আর এটা কন্দের ওজন কমপক্ষে 10 কিলো। আমরা বলি কানাল কন্দ। 1 কিলোর দাম 3-4 টাকা। পাহাড়িরা খায় স্যার, আমি একবার খেয়ে দেখেছিলাম, সুন্দর স্বাদ। সোহিনী দুকাঁধ নেড়ে এবং দুহাত চিতিয়ে একটা সুন্দর ভঙ্গি করে বলল, কোনো মানে হয়? কানা আলু নাকি একটা কন্দটন্দ এসে গুপ্তধনের সম্ভাবনাই বাতিল করে দিল। খামুক একটা গুলি গচ্চা গেল জয়ন্তদার। ওদিকে দুই হতবাগা এত জঙ্গলের মধ্যে হার্ট ফেল করেই মারা পড়েছে, ছোটো মার্ডারের দায়। ও মাই গড! সোহিনী, ওরা পাহাড় জঙ্গলের মানুষ, এত সহজে মারা পড়বে না। তবে হতভাগাদের রুজির হাতিয়ার এখানে ফেলে গেছে, এটাই প্রবলেম। আমি কিন্তু প্রাইভেট ডিটেকটিভ ভদ্রলোকের সঙ্গে সমস্ত কন্ট্রাক্ট বাতিল করব। উনি আপনাকে মিসগাইড করেছে। বুধুয়া, এই শাবল আর কোদল কাদের, আর কিভাবে জানা যাবে বলতো? দিদি, শাবল আর কোদাল এখানেই পড়ে থাক, যারা গর্ত করছিল তারাই এসে নিয়ে যাবে। কিন্তু তোমার এই স্যার যে ওদের ভয় দেখাতে রিভলভারের গুলি ছুঁড়েছেন, এরপর কি আর ওরা এখানে আসতে সাহস পাবে? বুধুয়া কি বলতে ঠোঁট ফাঁক করেছে এমন সময় শালবনের ভেতরে কাদের কথাবার্তা শোনা গেল। একজনের কণ্ঠস্বর চড়া আর ঝাঁঝালো। সে কি ভাষায় কথা বলছে বুঝতে পারলুম না। বুধুয়া এগিয়ে গিয়ে একটা ঝোপের আড়াল থেকে উঁকি দিল, তারপর সতর্ক পা ফেলে আমাদের কাছে এলো। সে চুপি চুপি বলল, আপনারা এখানে থাকবেন না দিদি, শ্যামলবাবু একদল পাহাড়িকে সঙ্গে নিয়ে আসছেন। তখনই বুঝলুম এই শ্যামলবাবু মিস্টার সিংহের শ্যালক, সেই শ্যামল মজুমদার, সেই বিপ্লবী মিলিট্যান্ট লিডার। ঠিক আছে, আসুক। দিদি, শ্যামলবাবুকে আপনারা বুঝিয়ে বললে উনি বুঝবেন, কিন্তু ওর সঙ্গে যারা আসছে তারা গোয়ার। স্যার, আপনারা চলে আসুন শিগগির। বলে বুধুয়া দ্রুত কালো পাথরটার আড়ালে অদৃশ্য হল। সোহিনী ঠোঁট কামড়ে দাঁড়িয়েছিল। অগত্যা একটা হাত ধরে টেনে বললুম, পাগলামি করো না সোহিনী, আমরাই দোষী, চলে এসো। পরে ওই বিপ্লবী ভদ্রলোকের সঙ্গে দেখা হলে তাকে যা বলার বলা যাবে। এই মুহূর্তে আদিবাসীদের ফেস করা বিপজ্জনক। সোহিনীকে প্রায় জোর করে টেনে নিয়ে এলো। তারপর পুকুর পাড়ের রাস্তা দিয়ে রাজবাড়িতে ঢুকে পড়ল।
তীর্থব্রত সিংহ ছাড়া আপাতত ওই লোকগুলোকে কেউ বুঝিয়ে শান্ত করতে পারবে না। রাজবাড়ির দোতলায় উঠে সোহিনী ডান দিকে সবেগে চলে গেল। আমি বাঁ দিকে এগিয়ে আমার ঘরে ঢুকলাম। কর্নেল নেই, তাই উদ্বেগ বোধ করছিল। এই নিয়ে দ্বিতীয়বার মনে হলো, আমি কি নিজের অজ্ঞাতসারে সত্যি সোহিনীর প্রেমে পড়ে গেছি? তা না হলে নেহাত অকারণে তার আক্রান্ত হওয়ার কথা আমার মাথায় এসেছিল কেন? রিভলভারের একটা দামি বুলেট খরচ করে ফেলল। আমি কল্পনাও করিনি ব্যাপারটা এত দূর গড়াতে পারে। দক্ষিণের ওই ঘর থেকে দোতলার উত্তর দিকের বারান্দা ও ঘরগুলো দেখা যায়। বাতাসে দরজার পর্দা সরে যাচ্ছিল। দেখল তীর্থব্রত সিংহ হন্তদন্ত হয়ে সিঁড়ির দিকে এগিয়ে আসছেন। তার পেছনে সোহিনী। অরুণিমা তাকে বারবার ডাকছেন, কিন্তু সে পিছু ফিরে তাকালো না। সোহিনী কলকাতায় বলেছিল সে শ্যামল মজুমদারকে ফেস করবে। কর্নেল তাকে নিষেধ করেছিলেন। সোহিনীও দেখছে বড্ড গোয়ার মেয়ে। কি হয় তা আড়াল থেকে দেখব কিনা ভাবছিল। হঠাৎ মনে পড়ল দক্ষিণের ব্যালকনি থেকে উত্তর পূবের শালবনটা দেখতে পাওয়া যায়। প্রথমে রিভলভারের বুলেট কেস থেকে ফায়ার্ড বুলেটের খোলসটা বের করে ব্যাগের ভেতরে আরও 6টা তাজা 303 বুলেটের সঙ্গে মিশিয়ে রাখলুম এবং একটা তাজা বুলেট রিভলভারের খালি বুলেট কেসে ঢুকিয়ে ব্যাগে ভরে রাখলুম। দরকার হলে মিথ্যে কথা বলবো ভেবেই এই কাজটা করলুম। অর্থাৎ সোজা জানিয়ে দেবো আমি গুলি ছুঁড়িনি, ওরা রিভলভার দেখেই পালিয়েছিল। দক্ষিণের ব্যালকনিতে বসে দেখলাম প্রকাণ্ড কালো পাথরের একটা অংশ চোখে পড়ছে। সেখানে একজন রোগাটে গড়নের যুবক দাঁড়িয়ে হাত নেড়ে কিছু বলছে। তার পরনে হাফ হাতা নীল হাওয়াই শার্ট এবং ছাই রঙা প্যান্ট, কাঁধে একটা কাপড়ের ব্যাগ ঝুলছে। সম্ভবত সেই শ্যামল মজুমদার। এপাশে এসে মুখ ঘোরালে দেখলাম মুখে একটুখানি এলোমেলো গোপ দাঁড়িয়ে আছে। এক পলকের জন্য মিস্টার সিংহ এবং সোহিনীকে দেখতে পেলাম। তারপর গাছপালার আড়ালে শ্যামল মজুমদার ঢাকা পড়ল। পুকুর পাড়ে একটা গলায় দড়ি বাঁধা গরু ঘাস খাচ্ছে। তার বাছুরটাও যেন ঘাস খাওয়ার ভঙ্গি করছে, আবার দৌড়ে ঝোপের আড়ালে চলে যাচ্ছে। বুধুয়াকে দেখতে পেলাম না, সম্ভবত সে তার স্যারের সঙ্গে গেছে। দীর্ঘ 15 মিনিট পরে পুকুর পাড়ে সোহিনীকে দেখতে পেল। সে হনন করে এগিয়ে আসছিল। আরও কয়েক মিনিট পরে তীর্থব্রত ও বুধুয়াকে দেখতে পেল। বুধুয়া পুকুর পাড়ে দাঁড়িয়ে রইল। তীর্থব্রত আস্তে সুস্তে হেঁটে আসছিলেন, মুখটা বেজায় গম্ভীর। কিছুক্ষণ পরে পশ্চিমে রাস্তার দিকে গাড়ির শব্দ কানে এলো। ব্যালকনি থেকে ঘরে ঢুকে দরজার কাছে গেলুম। দেখলুম ক্যাপ্টেন হরিচরণ পাণ্ডের জিপ থেকে কর্নেল নেমে গেটের দিকে আসছেন। তখনই আমার সব উদ্বেগ কেটে গেল, যেন কিছুই ঘটেনি। আমার নির্বিকার মুখে বসে রইল। তারপর তীর্থব্রত কর্নেলের সঙ্গে কথা বলছেন কানে এলো। সৈন্যের ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনতে পেলাম। শালবন রাজবাড়ি প্রপার্টি, কেন সেখানে যেমন খুশি ঢুকে ঘোরাঘুরি করবেন কাকু? আমার স্ট্রেট কাট কথা, আপনার শ্যালক এইভাবে আমার বিরুদ্ধে লোকদের উত্তেজিত করলে আমি কিন্তু চুপ থাকবো না। তারপর কর্নেল এবং তীর্থব্রত ঘরে ঢুকলেন। কর্নেল সহাস্যে বললেন, জয়ন্ত, তুমি সৈনির পাল্লায় পড়ে প্রবলেম বাঁধিয়ে বসে আছো। সৈনির রাইফেল শুটার, সে যা পারে তুমি তা পারো না। কর্নেল ভুলে যাচ্ছেন আমিও একসময় রাইফেল ক্লাবের মেম্বার ছিলাম। কর্নেল ক্যামেরা, বাইনোকুলার এবং পিঠের কিটব্যাগ খুলে কোনার দিকে একটা টেবিলে রাখলেন। তারপর মুচকি হেসে বললেন, ভাগ্যিস আদিবাসীদের সঙ্গে মিস্টার সিংহের সম্পর্ক ভালো, জোর বেঁচে গেছো। না না, তেমন কিছু না জয়ন্তবাবু, আপনি এ নিয়ে উদ্বিগ্ন হবেন না। শ্যামলবাবুর সঙ্গে আমার পরিচয় নেই। বুধুয়া আমাদের তাঁর সম্পর্কে ভয় পাইয়ে দিয়েছে। বুধুয়া একটা বুদ্ধু, আর শ্যামলেরও ক্রমশ মাথার গন্ডগোল দেখা গিয়েছে। ওকে আমি আর আশ্রয় দিতে পারবো না। জানেন, আমার খাতিরে পুলিশ ওকে ইচ্ছে করে এড়িয়ে চলছে। ওর নামে দাঁড়ভাঙা জেলায় কয়েকটা মামলা ঝুলছে। শ্যামলবাবু কয়েকজন আদিবাসীকে সঙ্গে নিয়ে আসছেন দেখে বুধুয়ার পরামর্শে আমি ও সৈনিক কেটে পড়েছিলাম। কিন্তু চিন্তা করুন, শালবনের মধ্যে দুটো লোক গর্ত খুঁড়ছে, তারপর সৈনী একা ব্যাপারটা যে দেখতে গেছে অমনি। আমাকে মিথ্যে কথা বলার দায় থেকে নিষ্কৃতি দিয়ে মিস্টার সিংহ বললেন, সৈনী আফটার অল মেয়ে, তার ভয় পাওয়া স্বাভাবিক। ফিলিপ আর জোসেফ দুই ভাই ওখানে কন্দ খুঁড়তে এসেছিল। তারা সোহিনীকে তখনই বললেই পারত তারা কি করছে। যাকগে, ছেড়ে দিন ওসব কথা। আমি ননী ঠাকুরকে ব্রেকফাস্টের টেবিল সাজাতে বলি। 10টা বেজে গেছে। কর্নেল বাথরুমে ঢুকেছিলেন। তীর্থব্রত সিংহ চলে যাওয়ার কিছুক্ষণ পরে বেরিয়ে এসে বললেন, ন্যান্সি আচারিয়াকে কাল ট্রেনে বা প্ল্যাটফর্মে আমরা খুঁজে পাইনি, কিন্তু একই ট্রেনে এসেছেন মেম সাহেব।
মেম সাহেবের সঙ্গে আলাপ করে এলেন বুঝি? না, ক্যাপ্টেন পান্ডের ফার্ম হাউস থেকে সার্ভিস টু দ্য ম্যানকাইন্ড প্রতিষ্ঠানের দূরত্ব মাত্র 8 কিলোমিটার। আমার বাইনোকুলারে মেম সাহেবকে দেখে এলো। হালদার মশাইয়ের কাছে যাননি? গিয়েছিল, উনি চুপচাপ বসেনি, একটা গুরুত্বপূর্ণ সূত্র উনি পেয়ে গেছেন। রাজবাড়ির পেছনে শালবনের মধ্যে একটা গর্ত খোঁড়ার মতো সূত্র? না, এটা অন্যরকম। তবে উনি যে শালবনের মধ্যে দুটো লোককে কাল চুপি চুপি গর্ত খুঁড়তে দেখেছিলেন, তাতে মনে সন্দেহ জাগা স্বাভাবিক। সেই ঐতিহাসিক জুয়েলসের কথা মাথায় রাখলে সন্দেহ তো আরও তীব্র হবে। বিশেষ করে হালদার মশাইকে দেখা মাত্র যদি লোক দুটো তখনই গা ঢাকা দেয়। তবে হালদার মশাই অভিজ্ঞ প্রাক্তন পুলিশ অফিসার, উনি তোমার মতো রিভলভার বের করেননি বা গুলিও ছোড়েননি। কর্নেলকে ঘটনাটা ব্যাখ্যা করে শোনালুম। এও বললাম সোহিনী একা থাকলে ওরা নিশ্চয়ই তার উপর হামলা করত। ওদের হিংস্র চোখগুলো দেখেই আমি তা বুঝতে পেরেছিলাম। হামলা বলতে তুমি কি কদর্য কিছু বোঝাতে চাইছো? হ্যাঁ, জঙ্গলে একা এক যুবতী, ওদিকে দুটো আদিম প্রকৃতির মানুষ। স্বীকার করছি, ওদের মধ্যে এখনো আদিম মানুষের কিছু স্বভাব থেকে গেছে। কিন্তু তুমি সাংবাদিক, কখনো কি শুনেছ ওরা আমাদের সুসভ্য মানুষের মধ্যে কোনো মেয়েকে একা পেয়ে ধর্ষণ করেছে? কোনো কোনো আদিবাসী গোষ্ঠীকে চুরি ডাকাতি করে বলে ব্রিটিশ আমলে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু মেয়েদের সম্মান রক্ষার ব্যাপারে এই দেশের আদিবাসী গোষ্ঠীর সচেতনতার প্রশংসা করতেই হবে। আমাদের মতো সভ্যদের সংস্পর্শে ওরা ব্যক্তিগতভাবে খারাপ হতেই পারে, কিন্তু সেজন্য তাদের সমাজ তাকে কঠিন শাস্তি দেয়। কর্নেলের এই গুরুগম্ভীর লেকচারকে খণ্ডনের জন্য আমি ওদের জানগুরুর বিচারে ডাইন বলে মেয়েদের হত্যার ঘটনা শোনাতে চাইছিলাম, কিন্তু একটা সন্ডা মার্কা প্যান্ট, হাওয়াই শার্ট পরা গুঁফো লোক এসে পর্দা তুলে সেলাম দিল এবং বিনীতভাবে বলল, সাহেবদের ব্রেকফাস্ট রেডি। তুমি কি ভজুয়া? স্যার, আমি ভজনলাল, তবে সবাই আমাকে ভজুয়া বলে ডাকে। লোকটাকে অনুসরণ করে কর্নেল বললেন, যেদিন ভোরে রানীমা মারা যান তখন তুমি কোথায় ছিলে? এই আকস্মিক প্রশ্নে ভজুয়া থমকে দাঁড়ালো। তারপর মৃদুস্বরে বলল, পুলিশ আমাকে অনেক জেরা করেছে। তা আপনি স্যার যখন একই কথা জিজ্ঞেস করছেন, আমার জবাব একরকম ছাড়া দুরকম হবে না স্যার। আমি সেদিন ভোরবেলা রাজবাড়ির পুকুরের ওদিকে মাঠে গিয়েছিল। আগের রাত্রে রানীমা বলেছিলেন দোতলা থেকে উনি দেখতে পেয়েছেন ধান খেতে খুব বেশি জল জমে গেছে। যারা জমিগুলোতে চাষ করে তারা আসছে না। আমি যেন গিয়ে আল কেটে জল বের করে দিই, তাই কোদাল নিয়ে মাঠে গিয়েছিলাম। 15 বিঘে জমি আছে স্যার। 5 জায়গায় আল কেটে নিচের খালে জল নামিয়ে দিচ্ছিল। জল কমে গেলে আবার আলগুলোর কাটা জায়গা কাদা দিয়ে বন্ধ করতে হবে। এই কাজ সেরে রাজবাড়ি ফিরে কান্নাকাটি শুনতে পেল। বধুয়া বলল, রানীমার বিড়ালগুলো মারা গেছে। আর সেই শোকে রানীমাও হার্টফেল করে মারা গেছেন। বাঙালি টোলার অবনীবাবু ডাক্তার এসেছিলেন, তাও শুনল। চলো, যেতে যেতে আরেকটা কথা জেনে নি। যা জিজ্ঞেস করবেন ঠিক জবাব দেব স্যার। এই রাজবাড়িতে আমার জন্ম। আমার 14 পুরুষ এই রাজবাড়ির লোক। নন্দরানী আর সরকারজির ঘর সার্চ করে পুলিশ যখন টাকা খুঁজে পেয়েছিল, তুমি তখন কোথায় ছিলে? আমাকে আমার সাহেব রানীমার ঘরের দরজায় দাঁড়িয়ে পাহারা দিতে বলেছিলেন, তাই আমি সেখানেই ছিল। পরে পুলিশ এসে দরজা আটকে দিয়েছিল। তুমি রানীমাকে তখন কোথায় রেখেছিলে? উনি পালঙ্কে শুয়েছিলেন, বডির ওপর চাদর ঢাকা ছিল। আর বেড়ালগুলো? বেড়ালগুলোকে তখন কারা নিচে নিয়ে গিয়েছিল। বেড়ালগুলোকে তুমি তাহলে দেখতে পাওনি? না স্যার। পরে শুনলাম বধুয়া 2জন মজুর ডেকে এনে রাজবাড়ির ভেতরে পূব দক্ষিণ কোণায় বিড়ালগুলোকে কবর দিয়েছে। তারপর সন্ধ্যাবেলায় পুলিশ এসে গর্ত করে সেগুলোকে বস্তায় ভরে নিয়ে গিয়েছিল। প্রকাশ সুখানিয়াকে তুমি চেনো নিশ্চয়ই? তাকে সবাই যেমন চেনে আমিও তেমনি চিনি। কেন স্যার? রানীমার মৃত্যুর আগের দিন বিকেলে তুমি খ্রিস্টান মিশনের হাসপাতালে গিয়েছিলে, তাই না? ভুজুয়াকে এবার নার্ভাস দেখাচ্ছিল। সে বলল, আমি মিশনারি হাসপাতালে ওষুধ আনতে গিয়েছিল। আমার কিছুদিন অন্তর মাথায় যন্ত্রণা হয়। অবনী ডাক্তারের ওষুধে সারেনি।
সেখানে প্রকাশ সুখানিয়া ছিল। তার গাড়িতে চাপিয়ে সন্ধেবেলায় প্রকাশ তোমাকে রাজবাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছিল। এসব কথা আপনাকে কে বলেছে জানি না স্যার। আপনি বা কেন আমাকে এসব কথা জিজ্ঞাসা করছেন তাও বুঝতে পারছি না। তোমার ভয় পাওয়ার কারণ নেই। প্রকাশ সুখানিয়া তোমার চেনা লোক। তুমি তাকে অনুরোধ করলে তার গাড়িতে চাপিয়ে আনতেও পারে, কারণ বর্ষার সময় সন্ধেবেলা অন্ধকারে আসতে তোমার অসুবিধে হওয়ারই কথা। ঠিক বলেছেন স্যার, তবে আমার সাহেবকে যেন দয়া করে কথা বলবেন না। আমাকে তাহলে তিনি তাড়িয়ে দেবেন। বাচ্চা বাচ্চা আর বউ নিয়ে আমি কোথায় দাঁড়াবো বলুন স্যার? না না, আমি ওকে বলবো না, তুমি নিশ্চিন্তে থাকো। কিন্তু এসব কথা কেন জিজ্ঞেস করলেন বুঝতে পারছি না স্যার। পরে পারবে। আমি আজ খ্রিস্টান হাসপাতালে গিয়েছিলাম। সেখানে এক মেম সাহেবের সঙ্গে আলাপ হলো। আমি রাজবাড়ির ঘটনা নিয়ে ওর সঙ্গে কথা বলছিল, তখন মেম সাহেব তোমার কথাটা বললেন। হল ঘরে ভেতরের দরজা দিয়ে আমরা প্রশস্ত ডাইনিং রুমে ঢুকলাম। ভোজুয়া আমাদের পৌঁছে দিয়েই বাঁ দিকের দরজা দিয়ে বেরিয়ে গেল। ডাইনিং টেবিলে সোহিনী আর মিস্টার সিংহ অপেক্ষা করছিলেন। সোহিনীর মুখে গাম্ভীর্য দেখে বুঝলাম শ্যামল মজুমদারের ওপর তার রাগ এখনো পড়েনি। তীর্থব্রত বললেন, 10টায় ব্রেকফাস্ট করার কথা, 10:25 বাজে। ভজুয়া কি কর্নেল সাহেবকে তার ভাল্লুক মারার গল্প শোনাচ্ছিল? ভজুয়া ভালুক মেরেছিল নাকি? মেরেছিল। তবে সবাই যখন আহত ভালুকটাকে তাড়া করে খাদে ফেলেছে, তখন সে ভালুকটার মাথায় কুড়ুলের কোপ বসিয়েছিল। এই বীরত্বের গল্প সে সবাইকে শোনায়। আপনার আসতে দেরি হচ্ছে দেখে আমি ভেবেছিলাম সে তার বীরত্বের গল্প শোনাচ্ছে। আসলে ভজুয়ার চেহারা দেখে যা মনে হবে, প্রকৃতপক্ষে সে তার উল্টো। সৈনী, তোমাকে দেখে মনে হচ্ছে শালবনে গর্ত খোঁড়ার ঘটনাটা তুমি মেনে নিতে পারোনি। না পারারই কথা। জয়ন্ত ভজুয়ার মতো বীরত্ব দেখাতে গিয়ে অকারণে একটা ঝামেলা বাঁধিয়েছিল। ঝামেলা কিসের? আমি এসব ব্যাপারকে গ্রাহ্যই করি না। অকারণে একজন আউটসাইডার সামান্য একটা ব্যাপারকে পলিটিক্যাল ইস্যু করবে? ঠিক আছে, তাই করুক। সোহিনী, শ্যামল নিজের দোষে নিজেই বিপদে পড়েছে। তাছাড়া আমি এবার ঠিক করেছি, ওইসব পাগলামি না ছাড়লে ওকে প্রোটেকশন দেওয়া আর আমার পক্ষে সম্ভব হবে না। আসল দোষটা কিন্তু আমার। খাওয়ার সময় কথা নয়, আমার প্রচন্ড খিদে পেয়েছে। এই সময় তোমাদের কথা দৈবাত কানে গেলে আমি কিছু বলার চেষ্টা করব, আর তখনই আমার শ্বাসনালীতে লুচির টুকরো আটকে যাবে। এর জন্য দায়ী হবে জয়ন্ত আর সোহিনী। সোহিনীর মুখে এতক্ষণে একটু হাসি ফুটল। ব্রেকফাস্টের পর তীর্থব্রত বললেন, কর্নেল সাহেবের গাড়ির দরকার হলে বলুন, আমি ফ্যাক্টরিতে ফোন করে ম্যানেজারের গাড়িটা আনতে বলবো। আমার গাড়িটা কর্নেল সাহেব নেবেন। ড্রাইভার শাকিলের বাড়ি বাঙালি টোলার শেষে। ওকে 11টায় আসতে বলেছি, কারণ ফ্যাক্টরিতে যেতেই হবে। শাকিল আপনাদের সার্ভিস দেবে। এবেলা আমার গাড়ির দরকার নেই। বিকেল 4টেতে ক্যাপ্টেন পান্ডে গাড়ি পাঠাবেন। হ্যাঁ, আরেকটা কথা, আপনি ফ্যাক্টরিতে যাওয়ার আগে আপনার লয়ারকে টেলিফোনে জানিয়ে দিন নন্দরানী আর দুবেজির জন্য আবার জামিনের দরখাস্ত যেন তিনি পরবর্তী শুনানির দিন আদালতে পেশ করেন। আগামীকাল বুধবার নেক্সট হিয়ারিংয়ের তারিখ পড়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওদের 7 দিনের জন্য পুলিশ হাজতে থাকার নির্দেশ দিয়েছেন। গোড়া থেকেই আমি চেষ্টা করে আসছি যাতে ওরা জামিন পায়, কিন্তু ওসি রামকুমার প্রসাদ পাবলিক প্রসিকিউটরকে কি মন্ত্র জপিয়েছেন জানি না, তিনি অনবরত বাগড়া দিচ্ছেন। আমার লয়ার বাঙালি প্রদীপ্ত চ্যাটার্জি। এসডিজেএম এর সঙ্গে তার ব্যক্তিগত সুসম্পর্ক আছে। জেএম প্রকাশ্যে মন্তব্য করেছেন, ঘরে মাত্র 10,000 টাকা রাখাটা ইন্ডিয়ান পেনাল কোডের 302 নম্বর ধারা প্রয়োগের ব্যাপারে তত মজবুত পয়েন্ট নয়। পিপি বক্তব্য, যারা রানিমার কাছের লোক, তাকে খুন করার সুযোগ তাদেরই বেশি। চলুন জয়ন্তদা, আমরা ওই নদীর ধারে একটু বেরিয়ে আসি। ভজুয়া যে দরজা দিয়ে বেরিয়েছিল আমরা দুজনে সেখান দিয়ে বেরিয়ে দেখি নিচের তলাতেও টানা বারান্দা আর প্রকাণ্ড সব থাম। দোতলাতেও এমন থাম আছে। বারান্দা থেকে ঘাসে ঢাকা প্রাঙ্গণে নেমে বললাম, রাজবাড়িটা ইতালিয়ান স্থাপত্যের ঢাঁচে তৈরি। এই ধরনের থামকে কারিন্থিয়ান পিলার বলা হয়। শুধু ডাইনে বেঁকে এল প্যাটার্নের ব্যাপারটা একটু বেখাপ্পা। দেখুন, আমি স্থাপত্য অত বুঝি না, শুধু এটুকু জানি আপনি যেটা এল প্যাটার্ন বলছেন ওটা স্বর্ণ দিদিমার বাবা পুরনো রাজবাড়ির সঙ্গে জুড়ে দিয়েছিলেন। স্বর্ণ দিদিমা বলতেন রাজবাড়ির দক্ষিণ দিকের ওই বিশাল উপত্যকার মতো যে খোলা জায়গাটা, সেটা দেখার জন্যই নাকি উনি এটা তৈরি করেছিলেন। বাহ, তার সৌন্দর্যবোধের প্রশংসা করা উচিত। ওখানে আমি টার্গেট শুটিং প্র্যাকটিস করব।
রাজবাড়ির মধ্যে তো অত স্পেস নেই, তাছাড়া দইপাত যদি কর্মচারীদের বাচ্চা কাচ্চারা চলে আসে তাহলে এই বিপদ, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। উঁচু জমি থেকে ঢালু রাস্তা দিয়ে নিচের এবড়ো খেবড়ো পিচ রাস্তায় গেল। তারপর দক্ষিণে কিছুটা এগিয়ে সোহিনী বলল, চলুন ওই ব্রিজের কালভার্টে বসা যাক। ব্রিজের ওপর বেশ গাছের ছায়া পড়েছে, রোদ্দুরে বিরক্ত করবে না। কোন মান্ধাতার আমলের পাথরের ব্রিজের ওপর গিয়ে বসল। সৈনিক, তুমি কি জানো তোমার প্রাইভেট ডিটেকটিভ ওই টিলার গায়ে সুন্দর ওই রেস্ট হাউসে বাস করছেন? কি আশ্চর্য, আমি তো আমার গোয়েন্দা মশাইয়ের কথাই করে ভুলেই গেছিলাম। বাংলোটা কার? ওটা ক্যাপ্টেন পান্ডের রেস্ট হাউস। তাই বলুন। ক্যাপ্টেন পান্ডে আমাকে তার এক নতুন রিসর্টের কথা বলেছিলেন, আর ওখানেই নাকি আপনাদের ওঠার কথাও ছিল। কিন্তু কর্নেল সাহেব রাজবাড়িতেই থাকতে চেয়েছে। ওখানে থাকলে কিন্তু আপনারা আনন্দ পেতেন, আর আমিও যখন তখন গিয়ে হাজির হতুম। সৈনিক, ভুলে যেও না, কর্নেল আনন্দ পেতে আসেননি। তার একমাত্র উদ্দেশ্য তোমার স্বর্ণ দিদিমার হত্যাকাণ্ডের রহস্যবেদ। উফ জয়ন্তদা, আপনি বড্ড সিরিয়াস। ঠিক বলেছে সৈনী, আজ সকালে বড্ড সিরিয়াস হতে গিয়েই খামোকা একটা বুলেট খরচ করে ফেলেছে। এখন অবশ্য সঙ্গে অস্ত্রটা নেই, কিছু ঘটলে তোমাকে ফেলে লেজ তুলে দৌড়ে পালিয়ে যাব। আচ্ছা জয়ন্তদা, আমার কিন্তু সব প্রকৃতি বড্ড একঘেয়ে লাগে, বেশিক্ষণ সহ্য করতে পারি না। বরং চলুন না, আপনার ক্যাপ্টেন দাদার রেস্ট হাউসে গিয়ে আমার এই গোয়েন্দা মশাইয়ের সঙ্গে একটু দেখা করে আসি। চলো, তবে তাকে প্রথম দর্শনে চিনতে পারবে না। কেন? তিনি ছদ্মবেশে আছেন। কল্পনা করো সৈনী, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথায় পরচুলা, তার ওপর টুপি, নেকটাই স্যুট পরা হালদার মশাইয়ের হাতে ছড়ি, এবং মুখে পাইপ থাকা অসম্ভব, যদিও উনি নস্যি নেন। আচ্ছা জয়ন্তদা, কর্নেল সাহেব আর আপনি ওনাকে হালদার মশাই বলেন কেন? উনি তো একজন রিটায়ার্ড পুলিশ ইন্সপেক্টর। ঘটনাটা কর্নেলের কাছে জেনে নিও, কারণ আমি তখনও কর্নেলের সান্নিধ্যে আসিনি। যেটুকু জানেন সেটুকুই বলুন। কোনো বড় লোকের বাড়িতে মেয়ের বিয়ের আসরে বরযাত্রীদের ভিড়ে মিশে একদল ডাকাত হানা দেবে, এইরকম একটা খবর মেয়ের মামার কানে এসেছিল। তিনি কর্নেলের বন্ধু ছিলেন। কর্নেল প্রাইভেট ডিটেকটিভ মিস্টার হালদারকে পাতৃপক্ষের কর্তা সাজিয়ে নিয়ে যান। স্থানীয় থানার কিছু পুলিশও সাদা পোশাকে রাখা হয়। কথা ছিল, কর্নেল বরযাত্রীদের দিকে নজর রাখবেন এবং সন্দেহজনক কাউকে দেখলেই বলে উঠবেন, হালদার মশাই, হালদার মশাই, আপনার ভাগ্নির চোখে পোকা। অমনি অ্যাকশন শুরু হবে, গেট বন্ধ করে দেওয়া হবে। তো মিস্টার হালদারকে কর্নেল যেই ওই কথাটা বলেছেন, তার মানে কর্নেল ডাকাত বলে কাউকে চিনতে পেরেছিলেন? সন্দেহ করেছিলেন। তো কর্নেল কথাটা বলা মাত্র মিস্টার হালদার পাঞ্জাবির ঝুল পকেট থেকে রিভলভার বের করে পরপর 3 রাউন্ড ফায়ার করে বসলেন। বরযাত্রীর দিকে না, মাথার ওপর চাঁদোয়ার দিকে। অনেক বাল্ব গুঁড়ো হয়েছিল, শর্ট সার্কিট হয়ে আগুন ধরে গিয়েছিল সামিয়ানায়। সেই সুযোগে ডাকাতের দল পিটটান দিয়েছিল, আর তারপর থেকে মিস্টার হালদার হয়ে গেলেন হালদার মশাই। সৈনী আবারও হেসে অস্থির হলো। রেস্ট হাউসের দূরত্ব 8 কিলোমিটারেরও কম। সংকীর্ণ মোরাম বিছানো রাস্তাটা রোদে শুকিয়ে গেছে, মাঝে মাঝে দুধারে গাছ থাকায় ছায়াও পাচ্ছিল। টিলার নিচে গিয়ে দেখলাম একজন মধ্যবয়সী ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক গেট থেকে আমাদের লক্ষ্য করছেন। রাস্তাটা বাঁক নিয়ে টিলার দক্ষিণ দিক দিয়ে এগিয়ে গেছে। গেট অবধি সামান্য চড়াইটুকু পিচে ঢাকা এবং দুধারে রঙিন ইটের কেয়ারি করা। গেটের কাছে গিয়ে বাংলায় জিজ্ঞেস করলাম, ক্যাপ্টেন পান্ডের গেস্ট ভদ্রলোক কি আছেন? ভদ্রলোক জবাব দিলেন হিন্দিতে, हल्दर साहब 9 बजे निकल गए, कह के गए हैं कि 1 बजे लौटेंगे। রাজবাড়ির গেটের সামনে পৌঁছে সোহিনী বলল, আমার গোয়েন্দা মশাই যে চুপচাপ বসে নেই সেটা তো বেশ বোঝাই গেল। কিন্তু হাঁটাহাঁটি করে এখন আমি বড্ড টায়ার্ড জয়ন্তদা, ঘরে গিয়ে শটান শুয়ে পড়বো। গেটের একটা অংশ খোলা ছিল। দারোয়ান গেটের পাশে তার ঘরের বারান্দায় দাঁড়িয়েছিল। আমাদের দিকে সেলাম দিল। সে বলল, দিদি জি, এই রোদে কোথায় গিয়েছিলেন? তোমাদের পাগলি নৈনিমাকে দর্শন করে এলুম। নैनी মাইজি পাগলি বটে, কিন্তু মাইজের মন্দির তো গোড়ের জঙ্গলে। আপনারা অত দূর গিয়েছিলেন? ওখানে হাতির উৎপাত আছে দিদিজি। রামু, তুমিও দেখছি পাগল। নৈনিমাইজির দর্শন তো রাস্তার ওধারে গেলেই পাওয়া যায়। তা ঠিক দিদিজি, আমি ভাবলাম আপনারা মন্দিরে গিয়েছিলেন। কর্নেল সাহেব কি বেরিয়েছেন নাকি? না দিদিজি,
একটু আগে দেখলাম উনি রাজবাড়ির পেছনে প্রজাপতির ছবি তুলছেন। চলো সোহিনী, আমরা দুজনেই ক্লান্ত, কিন্তু কর্নেলের প্রজাপতির ছবি তোলার দৃশ্য দেখলে ক্লান্তি ভুলে যাবে। কেন বলুন তো? কর্নেলের এই ব্যাপারটা দেখলে হাসির চোটে ক্লান্তি পালিয়ে যাবে। কখনো গুড়ি মেরে, কখনো কুঁজো হয়ে কত অদ্ভুত ভঙ্গিতে ক্যামেরা তাক করবেন কর্নেল। এগিয়ে যাবেন, আবার পিছিয়ে আসবেন, কখনো মুখটা এত উঁচু করবেন যে ওর মাথার টুপি খুলে পড়ে যাবে, আর চকচকে টাকে রোদ্দুর পড়ে তোমার চোখ ঝলসে যাবে। আর প্রজাপতিগুলোও যেন কর্নেলের সঙ্গে লুকোচুরি খেলায় মেতে ওঠে। চলুন তাহলে চুপি চুপি গিয়ে ওই ঝোপের আড়াল থেকে দেখব। আমাদের দেখতে পেলে উনি পোজ বদল করে ফেলতে পারেন। ঠিক বলেছ। কিছুটা এগিয়ে বাড়িটার দক্ষিণে রঙ্গনা আর জবা ফুলের ঝোপের আড়ালে সোহিনী বসল, আমিও বসলুম। তারপর দেখলাম কর্নেল বাড়ির পূর্বের দেওয়ালের নিচে ঘন ঘাসের মধ্যে দাঁড়িয়ে ওপরে তাকাচ্ছেন, আবার নিচে তাকাচ্ছেন। সোহিনী আমার দিকে তাকালো। আমি ফিসফিস করে বললাম, প্রজাপতিটা হয়তো ওপরে উড়ে গিয়ে কার্নিশে বসেছে। তারপর দেখলাম কর্নেল এগিয়ে গিয়ে পূর্বের খোলা চত্বরে উঠলেন। তারপরেই যে দরজা দিয়ে অদৃশ্য হলেন সেটা হলঘরের পেছনের দরজা। ওখান দিয়েই সকালে সোহিনী আমাকে শালবনের দিকে নিয়ে গিয়েছিল। সোহিনী উঠে দাঁড়িয়ে বলল, ব্যাড লাক, চলুন, ক্লান্তিটা বেড়ে গেল। আমরা সোজা এগিয়ে গিয়ে গাড়ি বারান্দার তলা দিয়ে হলঘরে ঢুকল। তারপর দোতলায় উঠে সোহিনী ডান দিকে এবং আমি বাঁ দিকে এগিয়ে উত্তরের বারান্দা দিয়ে হেঁটে আমার ঘরে ঢুকলো। দেখলাম কর্নেল কিট ব্যাগের মধ্যে হাত ভরে কি যেন খুঁজছেন। আমাকে দেখে তিনি কপট গাম্ভীর্য বললেন, সোহিনীর সঙ্গে বড্ড বেশি মেলামেশা করছো, সাবধান। আমিও কপট ক্ষোভের সঙ্গে বললাম, কি আশ্চর্য, সোহিনী আমাকে তার গোয়েন্দা ভদ্রলোকের সঙ্গে দেখা করিয়ে দিতে বলেছিল। ক্যাপ্টেন পান্ডের রেস্ট হাউসে গিয়ে শুনলাম তিনি ওখানে নেই। কিন্তু কিছুক্ষণ আগে রাজবাড়িতে ঝোপের আড়ালে বসে দুজনে প্রেম করছিলেন। কর্নেল, আপনার সর্বাঙ্গে চোখ লাগানো আছে, তবে আপনি যা ভাবছেন তা না। আমরা আপনার প্রজাপতির ছবি তোলার খবর পেয়েছিলাম দারোয়ান রামুর কাছে। ওইসব আপনি যেসব অদ্ভুত ভঙ্গি করেন না, সোহিনী তা উপভোগ করতে চাইল, তাই তাকে নিয়ে ঝোপের আড়ালে বসেছিল। কিন্তু আপনি একবার উপরে আর একবার নিচে তাকিয়ে কি প্রজাপতি দর্শন করছিলেন? কর্নেল কিট ব্যাগে চেন টেনে দিয়ে যে চেয়ারে বসলেন, তারপর মিটিমিটি হেসে বললেন, ডার্লিং, যুবক যুবতীদের প্রেম করতে দেখলে বৃদ্ধের মনে হয় পৃথিবীটা তাহলে এখনো গলে পচে ক্ষয়ে যায়নি। তবে সৈনী সম্পর্কে তোমাকে বলার কথা হলো তার একজন বয়ফ্রেন্ড আছে। আরে কি অদ্ভুত কথাবার্তা! হাঁটাহাঁটি করে প্রচন্ড ক্লান্তির সময় প্রেম! বলে জুতো খুলে আমি এপাশের বিছানায় শুয়ে পড়ল। কর্নেল চুরুট ধরিয়ে বললেন, ঘুমিয়ে পড়ো না, যেন একটু পরে স্নান করে নেবে, একটাই আমরা খেয়ে নেব, তারপর। বলে কর্নেল চুপ করলেন। জিজ্ঞেস করলুম, তারপর? তারপর দেখবে কি হয়। কি হবে? যথা সময় দেখতে পাবে। কি দেখতে পাবো বললে কি আপনার মহাভারত অশুদ্ধ হবে? তুমি আর সৈনী যা দেখার জন্য ঝোপের আড়ালে বসেছিলে। প্রজাপতির ছবি তোলার সময় আপনি যেসব অদ্ভুত অঙ্গভঙ্গি করেন তাই দেখতে পাবো? ঠিক বলেছ। অর্থাৎ আপনি আবার প্রজাপতির ছবি তুলতে মাঠে নামবেন? মাঠে নয়, অন্যত্র। যাই হোক, আর কথা নয়, তুমি স্নান করে ফেলো, 12:30 বাজে। একটা 5-এ বুধুয়া আমাদের খাওয়ার জন্য ডাকতে এসেছিল। কর্নেল ও আমি তার সঙ্গে ঘর থেকে বেরোচ্ছিলাম। বুধুয়া বলল, স্যার, আপনাদের ঘরে তালা এঁটে দিয়ে চলুন। ভোজু আর একটা ছেলে আর একটা মেয়ে আছে, ওরা এতক্ষণে স্কুল থেকে বাড়ি ফিরেছে। ভাই বোন খুব বিচ্ছু আর ধরিবাজ। ভোর 6:30 থেকে 12:30 মুন্না আর তিন্নি স্কুলে থাকে। বাড়ি ফেরার পর ওরা রাজবাড়ির সব ঘরে উঁকি ঝুঁকি মেরে বেড়ায়। জয়ন্ত, আমার কিডব্যাগের পাশে একটা তালা চাবি দেখেছি, তালাটা আটকে দাও। আমি দরজা খুলে ওখানে তালা চাবি রেখেছিলাম স্যার, আমি তালা আটকে দিচ্ছি। সে ঘরে ঢুকে দক্ষিণের দরজা বন্ধ করল। তারপর ভেতর থেকে বারান্দার দিকে দুটো জানালাও বন্ধ করে দিল। দরজায় তালা এঁটে সে চাবিটা কর্নেলকে দিল। আমি বললাম, আমরা কতক্ষণ ধরে বাইরে কাটিয়েছি, ভাগ্যিস মুন্না আর তিন্নি তখন বাড়িতে ছিল না। বুধুয়া ছেলে মেয়ে কোন স্কুলে পড়ে বুধুয়া? স্যার, ওরা মিশন স্কুলে পড়ে। তার মানে খ্রিশ্চান মিশন স্কুলে, যেখানে হাসপাতাল আছে সেখানে? হ্যাঁ স্যার, এখান থেকে বেশি দূরে নয়। ওখানে একজন মেম সাহেবও আছেন শুনেছি, ডাক্তারি করেন, আবার মাস্টারিও করেন। তাকে তুমি নিশ্চয়ই দেখেছো। আমার সাহেবের এক বন্ধু আছেন কলকাতায়, তিনি মেম সাহেবকে বিয়ে করেছে। আমার তাজ্জব লাগে স্যার, সেই ভদ্রলোক জাতে ব্রাহ্মণ, বিলিতি সাহেব কিন্তু নন।
দিশি সাহেব? তা বধুয়া, মেম সাহেব আর তার স্বামী রাজবাড়িতে নিশ্চয়ই এসেছেন। তোমার সাহেব কি ওদের নেমন্তন্ন না করে পারেন? গত বছর বাঙালি টোলায় ওরা পুজোর সময় এসেছিলেন। বৌদি রানীর ছেলেপুলে নেই, তাই সাহেব তাকে মেম সাহেবের কথায় ওদের হাসপাতালে রেখে চিকিৎসা করেছিলেন। কিন্তু রানীমা এই জন্য খুব রাগ করেছিলেন। রানীমা কতবার বৌদি রানীর জন্য পুজো আর্চা আর মানতের ব্যবস্থা করেছিলেন, আর তাকে লুকিয়ে খ্রিস্টান হাসপাতালে রাখার জন্য রানীমা কিছুদিন তার ভাগ্নে মানে আমাদের সাহেবের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। শেষে যদি বা তার সঙ্গে রানীমা কথা বলতেন, বৌদি রানীকে এড়িয়ে চলতেন। তাকে রানীমা নিজের কোনো জিনিস পর্যন্ত ছুঁতে দিতেন না। বৌদি রানী আড়ালে রানীমাকে গালমন্দ করতেন, তাও শুনেছি। চলো, তোমাদের ননী ঠাকুর এতক্ষণ মনে মনে আমাদের মুন্ডুপাত করছেন। সিঁড়িতে নামতে নামতে বধুয়া বলল, বৌদি রানীও খাওয়ার ঘরে আছেন, কলকাতার দিদিও আছেন। একতলায় নামবার জন্য আরো সিঁড়ি আছে মনে হচ্ছে। আছে স্যার, বৌদি রানীর পাশের ঘর দিয়ে একতলায় নামা যায়। ডাইনিং রুমে গিয়ে দেখলুম সোহিনী স্নান করে সতেজ হয়েছে। পরনে গাঢ় লাল স্পোর্টিং গেঞ্জি আর জিন্সের প্যান্ট। তার পাশে চেয়ারের হাতল ধরে অরুণিমা দাঁড়িয়েছিলেন। নমস্কার করে তিনি বললেন, কর্নেল সাহেবের উপযুক্ত খাবার এখানে পাওয়া যায় না। সোহিনীর কাকুর কাছে শুনেছি, আবার পান্ডেজিও বলেছিলেন কর্নেল সাহেবের লাইফস্টাইল নাকি একেবারে ইউরোপিয়ান। সৈনী, এই সাংঘাতিক মিথ্যে রটনার প্রতিবাদ তোমারই করা উচিত। সোহিনী শুধু হাসল। আমি বললাম, কর্নেল বাইরে বাইরে ইউরোপিয়ান, ভেতরে একেবারে নিখাত ভেতো বাঙালি। ভাবতে পারেন, বৃষ্টি সন্ধ্যায় কর্নেল তেলেভাজা না পেলে তার পরিচারক ষষ্ঠীচরণকে ঘরে ঢুকতে দেন না। কাকিমা, তুমি কাকুর বদলে আমাদের সঙ্গেই বসে পড়ো। ঠাকুর মশাইকে জিজ্ঞেস করে জেনে নে, আমি 2টোর পরে খাই। তোদের খাইয়ে তবে স্নান করব, তারপর খাওয়া। কিছুক্ষণ পরে অরুণিমা বাইরের দরজায় গিয়ে কর্কশ কণ্ঠস্বরে বলে উঠলেন, এই লক্ষ্মী, তোর বাঁদর দুটো আবার কালকের মতো ফুল ছিঁড়ছে, তছনছ করছে, দেখতে পাচ্ছিস না? এবার আমি ওদের চাপকে ছাল ছাড়িয়ে নেব বলে দিচ্ছি। লক্ষ্মী, শুনতে পাচ্ছিস কি বলছি? বলে তিনি বারান্দায় চলে গেলেন। সোহিনী চাপাস্বরে বলল, কাকিমার সবই ভালো, কিন্তু হঠাৎ হঠাৎ কেমন গ্রাম্য মহিলা হয়ে যায়। ননী ঠাকুর বললেন, বৌদি রানীর দোষ নেই। ভজুয়ার ছেলে মেয়ে দুটো সুন্দর সাজানো কিছু দেখতে পারে না। স্নান করে আমি কাপড় মেলে দেব, তো ওরা তাদের ধুলো কাদা মাখিয়ে দেবে। বুধুয়া, তুমি গিয়ে মুন্নি তিন্নিকে থাপ্পড় মেরে ওদের ঘরে রেখে এসো, নইলে বৌদি রানীর স্নান খাওয়া আজ আর হবে না। বুধুয়া তখনই একই দরজা দিয়ে বেরিয়ে গেল। বললুম, ভজুয়া ছেলে মেয়েকে শাসন করে না? করে, তবে তার উপর বাড়ির 1000টা কাজের ভার। জমি দেখাশোনা থেকে বাজার করা, ওষুধ আনা, কত কিছু। সে এখন নেই মনে হচ্ছে। তোমাদের বৌদি রানীর ফুলের বাগান করার খুব শখ, তাই না? তা স্যার, ওই সব নিয়েই তো আছে। ভগবান কোলে পিঠে একটা এখনো দিলেন না। এইসব দুঃখ মেয়েরা যতটা বোঝে, অন্যেরা কি বুঝবে বলুন স্যার? শালুক চিনেছে গোপাল ঠাকুর, ও সরি, ননী ঠাকুর। আমাদের খাওয়া শেষ হয়ে গেল। অরুণিমা আর এলেন না। আমরা হলঘরের দিকে পা বাড়িয়েছি, সেই সময় সোহিনী আমাদের পেছনে এসে বলল, চলুন জয়ন্তদা, আপনার ঘরে কি কিছুক্ষণ আড্ডা দিই। কাকিমার না এসব অদ্ভুত স্বভাবের জন্য আমার করণ করে একদম আসতে ইচ্ছা করে না। সরদা দিদিমা বেঁচে থাকতো, কাকিমা তুচ্ছ কথায় হইচই বাঁধাতেন, আবার পরে কান্নাকাটির বন্যা বহিয়ে দিতেন। হলঘরের সিঁড়িতে ওঠার সময় বললাম, জানো সোহিনী, কর্নেল বলেছেন তখন ঝোপের মধ্যে কর্নেলের যে অদ্ভুত অঙ্গভঙ্গি দেখার জন্য আমরা বসেছিল, এবার নাকি উনি তা আমাদের দেখাবেন। ও মাই গড, কর্নেলে কি সর্বাঙ্গে চোখ আছে নাকি? বাহ, এতদিন পরে এতক্ষণে তুমি জয়ন্তর মতো শুধু কর্নেল বললে। এমনকি জয়ন্তের মতোই আমার সর্বাঙ্গে চোখ আছে বললে। অতএব তুমি আমার কাছে এখন জয়ন্তর তুল্য হয়ে উঠলে। আমি জয়ন্তকে যেমন সস্নেহে ডার্লিং বলি, তোমাকেও বলবো। সোহিনী সিঁড়ি বেয়ে প্রায় নাচতে নাচতে উঠছিল। ও কর্নেল, আই এম সো হ্যাপি। আমাদের ঘরের বারান্দা থেকে দেখলাম ফুলবাগানের কাছে কেউ নেই। আমাদের নিচের বারান্দায় সম্ভবত লক্ষ্মীর চাপা গলায় গালমন্দ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে ক্ষীণ কণ্ঠস্বরে কাচ্চা বাচ্চার কান্নাকাটি। ঘরে ঢুকে সোহিনী সোফায় হেলান দিয়ে বসল। কর্নেল ততক্ষণে যে চেয়ারে বসে চুরুট ধরিয়ে চোখ বুজে টানছেন। দক্ষিণের দরজা দিয়ে বাইরের হাওয়া আর সিলিং ফ্যান দুটোর হাওয়া চুরুটের ধোঁয়াকে ছত্রভঙ্গ করে ফেলছে। সোহিনী আমার মতো চুরুটের ধোঁয়ার গন্ধ সহ্য করতে পারছে কিনা জানার জন্য বলল,
সকালে ননী ঠাকুর বলছিলেন আমিষের ঘ্রাণ শক্তি উনি হারিয়ে ফেলেছেন। সৈনীও মনে হচ্ছে ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলেছে। মোটেও না, আমি তো শুধু কষ্ট করে প্রতীক্ষা করছি কখন কর্নেল তার সার্কাস দেখাবেন। দারুণ বলেছ তো, সার্কাস। তবে আমি বলবো জোকারের সার্কাস। সৈনী, জয়ন্ত আমাকে জোকার বলছে। সৈনী কি বলতে যাচ্ছিল এমন সময় গেটের দিকে গাড়ির জোরালো হর্ন শোনা গেল। অমনি কর্নেল উঠে গিয়ে বারান্দায় দাঁড়ালেন, তারপর বললেন, ঠিক 2টোয় এসে গেছে ওরা। কে বলে পুলিশ সময় মেনে চলে না? পুলিশ শুনেই চমকে উঠেছিল। সৈনীও উঠে দাঁড়িয়েছিল। সে বলল, পুলিশ কেন? তারপর বেরিয়ে গিয়ে কর্নেলের পাশে দাঁড়ালো। আমি গিয়ে দেখলাম বুধুয়া একজন পুলিশ অফিসার এবং 2জন কনস্টেবলকে নিয়ে আসছে। কি ব্যাপার কর্নেল, হঠাৎ পুলিশ কেন? ওয়েট অ্যান্ড সি। কিছুক্ষণ পরে বুধুয়া পুলিশের দলটিকে নিয়ে এই বারান্দায় এলো। পুলিশ অফিসার করজোড়ে কর্নেলকে নমস্কার করে বললেন, চলুন কর্নেল সাহেব, ঘর দুটো খুলে দিচ্ছি, আপনি শুধু এই কাগজে একটা সই করে দেবেন। বুধুয়া এগিয়ে গেল। তারপর বাঁদিকে ঘুরে সিঁড়ি থেকে ওঠার পর যে ঘরটা আছে সেটার দরজা দেখিয়ে বলল, এইটা রানিমার ঘর। এসআই অজিত বার্মা তাকে প্রায় ধমক দিয়ে বললেন, তোমাকে জানাতে হবে না, এই সিল করা হ্যান্ডকাপ আমি আটকে দিয়েছিলাম। বলে তিনি খাকি ফুল প্যান্টের পকেট থেকে ছোট্ট একটা হাতুড়ি বের করে গালার সিলটা ভেঙে ফেললেন। তারপর চাবি দিয়ে হ্যান্ডকাপ খুলে তিনি একজন কনস্টেবলকে দিলেন। কর্নেল বললেন, দরজা আমিই খুলি, কি বলেন? খুলুন না স্যার, এখন সবই আপনার চার্জে। এই ঘরের দরজায় পর্দা নেই। কপাট দুটো বেশ বড় এবং কাঠের ওপর সুন্দর নকশা খোদাই করা আছে। কর্নেল কপাট দুটো যখন খুললেন, কেন কে জানে ভেতরে গাঢ় অন্ধকার থেকে গা ছমছম করে উঠল। কি একটা গন্ধ ভেসে এলো ঘরের ভেতর থেকে। মৃত্যুর গন্ধ কি জানি না, তবে পরে সোহিনী বলেছিল সেও কেমন একটা গন্ধ পেয়েছিল। বুধুয়া, এ ঘরের সুইচ বোর্ড কোথায় আছে? কপাটের বাঁদিকে আছে স্যার। কর্নেল ভেতরে ঢুকে বাঁদিকে হাত বাড়িয়ে কয়েকটা সুইচ টিপে দিলেন। ঘরে আলো জ্বলে উঠল, পাখাও ঘুরছিল। কর্নেল পাখার সুইচ অফ করে দিলেন। ঘরটা নিচের হলঘরের চেয়েও প্রশস্ত। সামনের দেয়াল থেকে একটু তফাতে বিশাল মেহগানি কাঠের নকশাদার উঁচু পালঙ্ক। পালঙ্কে ওঠার জন্য 2 ধাপ সিঁড়ি আছে। বিছানাটা রেশমি বেড কভারে ঢাকা। পালঙ্কের পেছনে কালো আয়রন চেস্ট দেয়ালে গাঁথা আছে। দরজার ডান দিকে 2টো স্টিলের আলমারি, বাঁ দিকে একটা কারুকার্য খচিত প্রকাণ্ড সিন্দুক। তার ওপাশে একটা টেবিল ও গদি আঁটা চেয়ার। টেবিলের ওপর একটা পঞ্জিকা, লেখার সরঞ্জাম, প্যাড, কিছু বই এবং 2টো মোটা মোটা ফাইল। ওপরে কুলঙ্গিতে সিদ্ধিদাতা গণেশের লাল মূর্তি। ঘরের মেঝে পুরো লাল কার্পেটে ঢাকা। দেয়ালে হলঘরের মতো কয়েকটা পেন্টিং। একটা দিকে মনে হলো রাজদম্পতির ফটো, কিন্তু কর্নেল দরজার সামনে যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে কার্পেটের উপর কিছুটা জায়গা নোংরা হয়ে গেছে। কর্নেল জিজ্ঞেস করলেন, মিস্টার বার্মা, আপনি তো সেদিন এ ঘরে এসেছিলেন। হ্যাঁ স্যার। এইখানে সম্ভবত রানিমার হাতের রেকাবি আর পুজোর প্রসাদ ছড়িয়ে পড়েছিল, তাই না? ঠিক বলেছেন স্যার, ফরেন্সিক এক্সপার্টরা সেগুলো তুলে নিয়ে গিয়েছিলেন। মেঝে আর পরিষ্কারের ব্যবস্থা হয়নি। এবার ঠাকুর ঘরে যাওয়া যাক, কনস্টেবলদের এখানে থাকতে বলুন। অজিত বার্মা বাঁদিকে একটা দরজা খুলে দিলেন। দরজাটা ভেতর থেকে আটকানো ছিল। সেখানে একটা সংকীর্ণ করিডোর, তারপর উপরে ওঠার সিঁড়ি। সিঁড়িটা ঢাকা। কর্নেলকে অনুসরণ করতে গিয়ে দেখি সোহিনী রানিমার পালঙ্কের কাছে দাঁড়িয়ে আছে। বুঝলুম সে নিঃশব্দে কাঁদছে। আমি আর উপরে ঠাকুর ঘরে গেলুম না, সোহিনীর কাছে গিয়ে দাঁড়ালুম। ডাকলুম, সোহিনী। সোহিনী অমনি সংযত হয়ে রুমাল বের করে চোখ মুছল। তারপর ভাঙা গলায় আস্তে করে বলল, আমি এই খাটে স্বর্ণদিদার গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়তাম। আমি সব ভুলে গেছিলাম, কিন্তু এই ঘরটা আমার সব স্মৃতি ফিরিয়ে দিল। এখন আমার কষ্ট হচ্ছে কেন জানেন? আমি স্বর্ণদিদার মৃত্যুর খবর পেয়েও আসতে পারিনি। আমাকে আসতে নিষেধ করেছিল ক্যাপ্টেন পান্ডে, অথচ আমার একটা রাইফেল আছে। যা ঘটে গেছে ভুলে যাও। কর্নেল উপরের ঠাকুর ঘর থেকে নেমে এলেন। অজিত বার্মা বললেন, তাহলে রানিমার ঠাকুর ঘর আর ওই শোয়ার ঘরের তালার চাবি আপনার কাস্টডিতে থাকলো। আপনি অনুগ্রহ করে এই কাগজে সই করে দিন। কর্নেল রানিমার টেবিলে কাগজটা রেখে সই করে দিলেন। অজিত বার্মা ও কনস্টেবলরা তখনই নমস্কার করে চলে গেলেন। কর্নেল এবার বুধুয়াকে জিজ্ঞেস করলেন, 6টা বেড়াল কোথায় পড়েছিল তুমি দেখেছো? বুধুয়া বলার আগে সোহিনী বলে উঠল,
এই গোল চিহ্নগুলো কিসের? খড়ির দাগ বলে তো মনে হচ্ছে। তোমার দৃষ্টিশক্তির প্রশংসা করছি। 1 মিনিট, সবগুলো জানলা খুলে দিই, তারপরে আমি একবার আমাদের ঘরে যাব। তোমরা এখানে থাকো। বুধুয়া, কেউ যেন এ ঘরে না ঢোকে। তুমি দরজার বাইরে থেকো। জানালাগুলো খুলে দিয়ে কর্নেল বেরিয়ে গেলেন। সৈনী বলে উঠল, জয়ন্তদা, এই দেখুন, খড়ির দাগ কোথাও কোথাও মুছে গেল, ঠিক বোঝা কিন্তু যাচ্ছে। স্বর্ণদিদা এই নোংরা জায়গার ওপাশে পড়ে গিয়েছিলেন। খড়ির দাগ পরীক্ষা করে বুঝলুম রানীমা দরজা দিয়ে ঘরে ঢুকেই বেড়ালগুলোর অবস্থা দেখে মূর্ছিত হয়েছিলেন। তিনি লম্বালম্বি পালঙ্কের দিকে মুখ করে পড়ে গিয়েছিলেন। পা দুটো ছিল দরজার চৌকাঠ থেকে মাত্র 1.5 ফুট দূরে। সৈনী 6টা বেড়াল কোথায় কোথায় মরে পড়েছিল তা খুঁজতে থাকলো। পুলিশের দেওয়া খড়ির দাগ দেখে আমিও জায়গাগুলো শনাক্ত করছিলাম। একটু পরে কর্নেল এসে গেলেন। তার এক হাতে ছোট্ট অথচ জোরালো টর্চ, অন্য হাতে একটা 1 ইঞ্চি 3 লম্বা খুদে কাচের কৌটো, সূক্ষ্ম একটা চিমটে এবং আতস কাচ। তিনি এসেই খড়ির গণ্ডিগুলোতে একে একে আতস কাচ রেখে পরীক্ষা করলেন। তারপর বললেন, জয়ন্ত, তুমি টর্চটা নাও, যেখানে বলবো সেখানে আলো ফেলবে। এরপর তিনি সারা ঘরের মেঝে, টেবিলের তলা থেকে, খাটের তলা এবং আলমারি দুটোর তলা থেকে সূক্ষ্ম চিমটে দিয়ে কি সব তুলে কাচের কৌটোতে ভরতে থাকলেন। এখন তার অঙ্গভঙ্গি দেখে কৌতুক বোধ করার মতো মনের অবস্থা আমার ছিল না, সৈনিরও ছিল না। অবাক হয়ে ভাবছিল কাচের কৌটোতে কর্নেল কি কুড়িয়ে ভরছেন। কর্নেল তার কাজ শেষ করে রানীমার ঘরের দরজায় তালা হেঁটে বেরিয়ে এলেন। সেই সময় অরুণিমাকে বারান্দা দিয়ে আসতে দেখল। সোহিনী, পুলিশ এসে দরজা খুলে দিয়ে গেছে শুনলুম। আমি তখন স্নান করছিলুম। পুলিশকে তোমার একটু অপেক্ষা করতে বলা উচিত ছিল। এই ব্যাপারে তোমার কিচ্ছু করার নেই কাকিমা। ব্যাপারটা তেমন গুরুত্বপূর্ণ নয়। তাছাড়া রানীমার মৃত্যুর কেসে মিস্টার সিংহ আমাকে তদন্তের সব দায়িত্ব দিয়েছে। পুলিশের সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব আমার। আপনি এ নিয়ে অকারণে উদ্বিগ্ন না হয়ে আপনার স্বামীকে টেলিফোনে জানান। জানিয়ে আসছি, কিন্তু এ ঘরের চাবি? চাবি পুলিশ আমাকে দিয়ে গেছে, কারণ আমার আরও তদন্তের কাজ বাকি আছে। অরুণিমা আর কথা না বলে চলে গেলেন। আমরা আমাদের ঘরে ঢুকলাম। বুধুয়া একটু দাঁড়িয়ে থাকার পর চলে গেল। কর্নেল তার কিট ব্যাগে কাচের কৌটো এবং চিমটে ঢুকিয়ে রাখলেন। আতস কাচটা ঢুকালেন প্যান্টের পকেটে। কর্নেল, মিস্টার সিংহ বলছিলেন ফরেন্সিক এক্সপার্টরা আবার এসে রানীমার ঘর পরীক্ষা করবেন, কিন্তু তার আগেই পুলিশ আপনাকে ঘর খুলে দিয়ে গেল। এমনকি যা বুঝলাম পুলিশ আপনাকে রানীমার বেডরুমে আর ঠাকুর ঘরেরও দায়িত্ব দিয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছি না। আমি তো ভাবছি স্বর্ণদিদার ঘরের তালার ডুপ্লিকেট চাবি যদি কারো কাছে থাকে, সে তো ঘর থেকে কিছু চুরি গেলে তো কর্নেলের ওপরই দোষ চাপাবে পুলিশ। আর 8 ঘন্টার মধ্যে ক্যাপ্টেন পান্ডের জিপ এসে যাবে, কিন্তু এখনই আমার একটা টেলিফোন করা দরকার। সৈনী, টেলিফোন তো তোমার কাকিমার ঘরে, তাই না? হ্যাঁ, কিন্তু স্বর্ণদিদার ঘরেও তো টেলিফোন আছে, দেখতে পাননি? পেয়েছি, কিন্তু পালঙ্কের তলায় টেলিফোনের তার কেউ কেটে রেখেছে। সে কি, পুলিশ এটা জানে না? জানে। তাহলে তো তারটা জোড়া দিলে টেলিফোন চালু হবে। হবে না, তারের বাকি অংশ জানলার চৌখাটে নিচে দিয়ে বেরিয়ে হলঘরের ভেতরে টেলিফোন বক্স পর্যন্ত টানা ছিল। তোমরা আমাকে যখন ঝোপের আড়াল থেকে দেখছিলে, তখন আমি টেলিফোনের তারের একটা লম্বা অংশ খুঁজছিল। রানীমার ঘরের ভেতর থেকে তারটা ছিঁড়ে বাকি লম্বা অংশটা বাইরে ঠেলে দিয়েছিল কেউ। এই অবস্থায় তারটা 1 তলার ছাদ পর্যন্ত ঝুলছিল। এরপর সে পাইপ বেয়ে উঠে তারের অনেকটা অংশ ছিঁড়ে কোথাও ফেলে দিয়েছে। তারে ক্লিপ আটা ছিল, নিচে ঘাসের মধ্যে রোদে কয়েকটা ক্লিপ আমার চোখে পড়েছিল। আমি তাই খুঁজছিলাম এসব ক্লিপ কিসের। তবে ক্লিপ কুড়োতে গিয়ে আমার একটা বড় রকমের লাভ হয়েছে। কি লাভ? চুপ, ওসব প্রশ্ন এখন নয়, এখন দরকার একটা টেলিফোন। সোহিনী, শোনো। বলুন, কি করতে হবে? তোমাকে একটা নাম্বার লিখে দিচ্ছি। তুমি তোমার কাকিমার ঘরে গিয়ে যেভাবে পারো এই নাম্বারে ফোন করে বলবে কর্নেল সরকার ডক্টর গুপ্তকে বলেছেন তিনি যেন এখুনি ক্যাপ্টেন পান্ডের সঙ্গে দেখা করেন। কথাগুলো কিন্তু চাপা স্বরে বলবে, সাবধান। যদি ডক্টর গুপ্ত না থাকেন? ওর থাকার কথা, উনি আমার ফোনের প্রতীক্ষা করছেন। বলে কর্নেল তার পকেট থেকে খুদে নোটবই বের করে পাতা ছেড়ে নাম্বার লিখে দিলেন। সৈনী তখনই চলে গেল। আমার ধারণা আপনি এখন একটা নাটকের মধ্যে পা বাড়িয়েছেন। প্রকৃত নাটক শুরু হয়েছে অন্যত্র। প্লিজ কর্নেল, একটু আভাস অন্তত দিন। তখন পুলিশের
এসআই অজিত বার্মার মুখে শুনলে না, ওসি মিস্টার রামকুমার প্রসাদ একটা জরুরি কাজে বেরিয়ে গেছেন, তা না হলে তিনি নিজেই আসতেন। বুঝলাম না। ওসি মিস্টার প্রসাদ যে কোনো পুলিশ অফিসার এবং ফোর্স পাঠিয়ে যে কাজটা করতে পারতেন তা নিজেই করতে গেছেন। তার মানে কাজটার গুরুত্ব তিনি বুঝতে পেরেছেন। আমি যখন ক্যাপ্টেন পান্ডের ফার্ম থেকে তাকে টেলিফোনে এই কাজটার দায়িত্ব নিতে অনুরোধ করেছিলাম, তখন তিনি অত তলিয়ে কিছু চিন্তা করেননি। এক বর্ণও বুঝলুম না। তাহলে চুপ করে থাকো, যথা সময় নিজেই বুঝতে পারবে। মিনিট 5 পরে সোহিনী ফিরে এলো, তার মুখে হাসি। সে বলল, কাকিমাকে আপনার বিরুদ্ধে যাচ্ছে তাই বলে এলাম। কাকিমার একই কথা, সোহিনী তুই বাধা দিলি না কেন পুলিশকে? কাকিমা তো প্রায় কেঁদেই ফেললেন। আমি গার্জেন না ওই দাড়িওয়ালা বুড়ো কর্নেল তোর গার্জেন? টেলিফোন। আহা শুনুন না। তারপর তো কাকিমা শান্ত হয়ে শুয়ে পড়লেন, বললেন তোর কাকু তো এখনই এসে পড়বেন, তাকে লাইনে পায়নি তো কি হয়েছে, ম্যানেজার খবর দেবে। বলেছি বাড়িতে সাংঘাতিক ঘটনা ঘটেছে। সোহিনী টেলিফোন। ডক্টর গুপ্ত কি সত্যি ওয়েট করছিলেন নাকি? তিনি কিছু বললেন? শুধু বললেন ওকে, তারপর পিং পিং। সোহিনী তুমি তৈরি হয়ে এসো, যে কোনো সময় ক্যাপ্টেন পান্ডের গাড়ি এসে যাবে। আমি তো রেডি হয়েই আছি। সঙ্গে কি আমার ওই টুকরো করা রাইফেল ভর্তি ব্যাগটাও নিতে হবে নাকি? না, তোমার রাইফেল চুরি করে এ বাড়ির কেউ বিপদে পড়ার রিস্ক নেবে না। শ্যামল মজুমদারের কথা ভুলে যাচ্ছেন কর্নেল। হ্যাঁ সেই জানি আমি রাইফেল শুটার, কিন্তু এখন তো সে বাড়িতে নেই, যে কোনো সময় তো বাড়ি ফিরতে পারে। কর্নেল আপনি যাই বলুন, আমি কিন্তু রিস্ক নেব না। আপাতত আমরা এখানে থাকা অবধি শ্যামলবাবু রাজবাড়িতে আসবেন না। মিস্টার সিংহ তাকে সতর্ক করে দিয়েছেন, কারণ আমি এখানে থাকা মানেই পুলিশের আনাগোনা। মিস্টার সিংহ এটা বোঝেন বলেই তার শ্যালককে সতর্ক করেছেন। এই কথা মিস্টার সিংহ আপনাকে জানিয়েছেন? হ্যাঁ, তুমি শিগগির রেডি হয়ে নাও, আমি আসছি। বলে কর্নেল বেরিয়ে গেলেন। কোথায় গেলেন কে জানে। আমি প্যান্ট শার্ট পরে রিভলভারটা রুমালে জড়িয়ে প্যান্টের পকেটে রাখলুম। কয়েক মিনিট পরে কর্নেল ফিরে এলেন, তার হাতে একটা ডায়েরি। তিনি সেটা তাঁর কিট ব্যাগে ঢুকিয়ে বললেন, কোনো প্রশ্ন করো না। কর্নেল পিঠে কিট ব্যাগ এঁটে কলায় বাইনোকুলার ও ক্যামেরা ঝুলিয়ে বললেন, এসো, দরজায় তালা এঁটে দেব। আমরা হলঘরের সিঁড়ির মাথায় গিয়ে দাঁড়ালাম। তারপর সোহিনী কাঁধে ব্যাগ ঝুলিয়ে এসে গেল। সোহিনী আমাদের আগে চঞ্চল পায়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। সে বুধুয়াকে ডেকে হলঘরের দরজা বন্ধ করতে বলল। রাজবাড়ির গেটের বাইরে গিয়ে আমরা দাঁড়ালাম। বুধুয়া আমাদের অনুসরণ করে এসেছিল। সে বলল, সাহেব এলে যদি আপনাদের কথা জানতে চান তাকে কি বলবো স্যার? বলবে আমরা ক্যাপ্টেন পান্ডের ফার্মে যাচ্ছি। আর একটা কথা, আজ রাত্রে আমরা সেখানেই খেয়ে দিয়ে ফিরব। তোমার সাহেবকে কথাটা টেলিফোনে জানাতুম। আর তোমার সাহেবের যদি ফ্যাক্টরি থেকে ফিরতে দেরি হয়, তুমি বৌদি রানী আর ননী ঠাকুরকে কথাটা জানিয়ে দেবে। পান্ডেজি আমাদের নিমন্ত্রণ করেছেন। বুধুয়া ভেতরে চলে গেল। একটু পরেই দক্ষিণ দিক থেকে একটা সাদা অ্যাম্বাসেডর গাড়ি এসে নিচের রাস্তায় থামল। তারপর ড্রাইভার গাড়িটা ঘুরিয়ে নিয়ে নেমে দাঁড়ালো এবং কর্নেলকে সেলাম ঠুকে বলল, ক্যাপ্টেন সাহেবের জিপ গাড়িতে যেতে আপনাদের অসুবিধা হবে বলে উনি আমাকে ডাক্তার সাহেবের গাড়ি নিয়ে যেতে বললেন। তুমি কি ডাক্তার গুপ্তের ড্রাইভার? জি স্যার। ডাক্তার গুপ্ত পান্ডেজির ফার্মে আছেন নাকি খ্রিশ্চান হাসপাতালে গেছেন? ডাক্তার সাহেব ফার্মে আছে। আমি ও সোহিনী পেছনে বসল। কর্নেল সামনে, ড্রাইভারের বাঁ পাশে বসলেন। গাড়ি এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে কিছুটা চলার পর বাঁ দিকে সেই বিশাল তরঙ্গায়িত মাঠের দিকে বাঁধ নিল। সেখানে পিচ রাস্তাটা মসৃণ, নতুন তৈরি বলেই মনে হলো। ডাইনে জঙ্গলে ঢাকা একটা লম্বাটে টিলা। টিলার গায়ে কালো গ্রানাইট পাথর ঝোপ থেকে মাথা উঁচিয়ে আছে। সোহিনী বলল, এই টিলায় একসময় সম্বর হরিণ থাকতো। স্বর্ণদিদের কাছে শুনেছি রাজা সাহেব মানে আমার দাদামশাই নাকি একটা সম্বর মেরেছিলেন। সম্বরটা স্টাফ করা মাথা আছে হল করে। কর্নেল বাইনোকুলারে বাঁদিকের উপত্যকার মতো বিস্তীর্ণ প্রান্তরে কিছু দেখতে দেখতে যাচ্ছিলেন। বাইনোকুলার নামিয়ে বললেন, খুব মেঘ জমেছে, পাহাড়ের মাথায় বৃষ্টি হতে পারে। এখানে এসে তো বৃষ্টি দেখতে পাচ্ছি না। বৃষ্টি হয়ে একটু এনজয় করা যাবে। ক্যাপ্টেন দাদুর ফার্মের বাংলোটা যতদূর মনে পড়ছে এই টিলার দক্ষিণ পিঠে, তাই না কর্নেল? হ্যাঁ, তবে সন্ধ্যের দিকে বাংলোর পেছনে কাঁটা তারের বেড়া গুলিয়ে বাঘ ভাল্লুক হানা দিলে তুমি রাইফেল ছুটবে তো? রাইফেলের বুলেট তৈরি রাখবো, কিন্তু বাঘ বা ভালুক মারলে মেম সাহেবের মতো আমার ফরেস্ট গার্ডরা আবার অ্যারেস্ট করবে। তখন আপনি বাঁচাতে পারবেন তো? না,
ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এখন আরো করা হয়েছে। তাহলে বাঘ ভাল্লুক আপনাদের মাংস খাবে, আমি এনজয় করব? তা কেন? আমি সকালে যেভাবে দুজন আদিবাসীকে ভয় পাইয়ে দিয়েছিলাম তুমি তাই করবে। বাঘ ভালুকের মাথার উপর দিয়ে ফায়ার করবে, দেখবে ওরা লেজ তুলে পালিয়ে যাবে। আমার বুলেটগুলো তো আর আপনাদের মতো রিয়েল বুলেট নয়, এগুলো টার্গেট প্র্যাকটিসের জন্য নিরামিষ বুলেট, গর্জনও করে না। সত্যিকারের বুলেট তোমার রাখা উচিত। আছে কিনা বলবো কেন আপনাকে? এবার পিচ রাস্তাটা দক্ষিণ পূর্ব কোণে এগিয়ে যাচ্ছে। সেদিকে একটা টিলার গায়ে চার্চ এবং নিচে অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছিল। বুঝলাম ওটাই খ্রিস্টান মিশন স্কুল। ডাইনে মোরাম রাস্তার দুধারে ইউক্যালিপটাস গাছের সারি, তারপর গেট, ওপরে অর্ধবৃত্তাকার সাইনবোর্ডে ইংরেজি ও হিন্দিতে লেখা রোহিণী এগ্রিকালচারাল ফার্ম। গেটের কাছে ক্যাপ্টেন পান্ডে এবং স্যুট পরা এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তার গলায় স্টেথোস্কোপ দেখেই বুঝলাম ইনি সেই ডাক্তার গুপ্ত, কর্নেল যাকে ফোন করতে বলেছিলেন সোহিনীকে। সোহিনী নেমে গিয়ে ডাক্তার গুপ্তের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি অবনী কাকু না? আরে আরে কি আশ্চর্য! আরে তুমি তো একেবারে লেডি হয়ে উঠেছো সোহিনী। 3 বছর এই একটা রোগাটে গরনের মেয়ের এই পরিবর্তনের হার এগিয়ে গেলে কি ঘটবে বুঝেছো? অবনী কাকু আমার খবর রাখেন না, সেটা আমার দোষ নয়। ডাক্তার গুপ্ত শুনেও তুমি বুঝতে পারোনি কাকে ফোন করতে যাচ্ছ। সোহিনী ফোন করেছিল? আরে আমি তো ভাবলুম ভোজু আর বউ লক্ষ্মী। আপনি মেডিসিনের ডাক্তার, শিগগিরই এন্টি ডাক্তারকে আপনার কান দুটো দেখিয়ে নিন অবনী কাকু। খ্রিস্টান মিশন হাসপাতালে যাচ্ছি বুঝলে। আচ্ছা কানটা না হয় দেখিয়েই নেব। কর্নেল সাহেব, পান্ডেজির সঙ্গে প্রাথমিক আলোচনা করে নিয়েছি। আমি মিশন হাসপাতাল থেকে 1 ঘন্টার মধ্যেই ফিরে আসব। ডক্টর গুপ্তের ড্রাইভার গাড়ি ঘুরিয়ে নিল। তখন কর্নেল ডক্টর গুপ্তের কাছে গিয়ে তার সঙ্গে কী সব কথা বললেন, তারপর ফিরে এলেন। আমরা ফার্মে এলাম। দক্ষিণের সমতল মাঠে ধান ক্ষেত, অড়হর ক্ষেত এবং আরও কী সব ফসলের ক্ষেত। অনুমান করলাম অন্তত 25 একর চৌকো জমিতে ক্যাপ্টেনও চাষ করেছেন। সবটাই 6 ফুট ইটের পাঁচিল এবং পাঁচিলের উপরে অনেকটা কাঁটাতারের বেড়া। বেড়ার গায়ে নানান রকম লতার ঝালর, বাংলোর ফুলবাগিচা, ক্যাকটাস, গোলাকার ঝাউ এবং আরও বিচিত্র গড়নের উদ্ভিদ। ফুলের ছাদের বাগানের কথা মনে পড়ে গেল। এই 2 অবসরপ্রাপ্ত সামরিক অফিসারের মতো সম্ভবত গোপন যোগসূত্রটা এতক্ষণে আবিষ্কার করে ফেলল। কয়েক ধাপ সিঁড়ি বেয়ে বাংলোর অর্ধবৃত্তাকার কংক্রিট চত্বর, তারপর আরও 1 ধাপ সিঁড়ি বেয়ে বাংলোর বারান্দায় উঠল। বারান্দায় বেতের চেয়ার ফেলে সাজানো। একজন উর্দি পরা পরিচারক সেলাম দিল। ক্যাপ্টেন পান্ডে সকলের মতোই তার দিকে তাকিয়ে বললেন, কফি। লোকটা ভেতরে চলে গেল। বেতের চেয়ারে বসে এবার নিচের ডান দিকে গোডাউন এবং 8চালা ঘরে কৃষি যন্ত্রপাতি দেখতে পেল। গোডাউনের ওধারে 1তলা 3টে ঘর। বারান্দায় বন্দুক হাতে একজন গার্ডও চোখে পড়ল। অন্য প্রান্তে উঁচু একটা চত্বরে আরেকজন গার্ড দাঁড়িয়েছিল। তার দুপাশে 2টো কুকুর। কুকুর দুটোর চেন গার্ডের হাতে। আধ ঘন্টা আগে ওসি মিস্টার রামকুমার প্রসাদ ফোন করেছিলেন। অপারেশন সাকসেসফুল। তিনি এসপিকে খবর নিলেন। এসপি কলকাতা পুলিশের সঙ্গে থ্রু প্রপার চ্যানেলে যোগাযোগ করবেন। কিছু ঠিকঠাক চললে আজ রাত্রেই আচারিয়ার অ্যাপার্টমেন্টে পুলিশ হানা দেবে। মিস্টার সিংহের রিয়াকশন কি তা জানতে পেরেছেন? ডাক্তার গুপ্ত থাকার সময় তীর্থ ফোন করেছিল, সে কিছু বুঝতে পারছে না। তাছাড়া এই ঘটনায় তার ফ্যাক্টরির উপর আঘাত আসবে। আচারিয়া প্রোডাকশনের একজন ডিস্ট্রিবিউটার। আমি বললাম এটা সম্ভবত অন্য। আমি ওসিকে ফোন করে জেনে নিচ্ছি কি ব্যাপার। আমার ধারণা মেম সাহেব কেটে পড়েছে। আমার ধারণা অন্যরকম। তার একটা শক্ত অ্যালিবাই আছে। সে হাসপাতালের প্যাথোলজিস্ট। স্বামীর সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয় কদাচিৎ। তার মাথার উপর ফাদার ব্লুমফিল্ড এবং ফাদার হ্যারিংটন আছেন। ফাদার হ্যারিংটন এলাকার আদিবাসীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এখানে সরকারি নীতি হলো প্রশাসন যেন এমন কিছু না করে যাতে আদিবাসীরা গোলমাল বাঁধানোর সুযোগ পায়। এই পরিস্থিতিতে মেম সাহেব কেটে পড়তে চাইবে না, বরং মিশনেই সে নিরাপদ। পরিচারক কফি আর স্ন্যাক্স ভর্তি ট্রে রেখে গেল। কর্নেল বললেন, সোহিনী তোমাকে আড়ষ্ট দেখাচ্ছে। হয়তো আমাদের কথাবার্তার অর্থ বুঝতে পারছো না। কফি খাও, কফি খাও, নার্ভ চাঙ্গা করো, তারপর সব বুঝবে। হয়তো বুঝেছি। ডক্টর গুপ্তের কথা শুনে আপনার কি হলো? ওকে নিজের পয়েন্টে স্টিক করে থাকতেই হবে, কারণ শ্মশানে আমি ছাড়াও অনেক ভদ্রলোক উপস্থিত ছিলেন।
ডাক্তার গুপ্ত যে পুলিশকে খবর দিতে ইনসিস্ট করেছিলেন তার সাক্ষ্যও আমরা। এই অবস্থায় পুলিশকে খবর দিতে বাধ্য হয়েছিল, তা না হলে তার উপরই এসে যেত, তাই না? ঠিক। উনি আমার কাছে ঘটনাটা অন্যভাবে বলেছেন কেন? ওর উচিত ছিল বোঝা যে প্রকৃত ঘটনা আমি জানতে পারবই। তীর্থ আপনাকে সরাসরি চেনে না, আমার সূত্রে চেনে, কাজে আপনার সম্পর্কে তার কতটা সতর্ক থাকা উচিত তা সে বুঝতে পারেনি। কাল বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে মিস্টার সিংহকে নন্দরানিয়া দুবেজির জামিনের দরখাস্তের জন্য তার লয়ার প্রদীপ্ত চ্যাটার্জিকে বলতে বলেছি। জানি না উনি চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ করেছেন কিনা। তীর্থ না বললেও কিছু যায় আসে না, আমি তাকে টেলিফোনে বলে দেবো। তাকে বাড়িতে পাওয়া যাবে সন্ধ্যে 7টায়। নিজেই কোর্টে যাব। কোর্টে পেশাদার জামিনদার পাওয়া যায়, তারা 1000 টাকার ওপর শতকরা 30 টাকা হারে চার্জ নেয়। দুজনের ঘরে পুলিশ 10,000 করে মোট 20,000 টাকা পায়। সেই টাকাটাও তো কোর্ট জামিনের টাকা হিসেবে গণ্য করতে পারে। দ্যাটস দ্য ডিক্টেশন অব দ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যাই হোক, দেখা যাক তীর্থ কি করে। একটা কথা ক্যাপ্টেন পান্ডে, আপনার ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপ আছে? আমি একবার সেখানে যেতে চাই। কোনো অসুবিধা নেই, কপি শেষ করে নিন। সৈনী, জয়ন্ত, তোমরা ততক্ষণ গল্প করো, আমি আসছি। ক্যাপ্টেন পান্ডে এবং কর্নেল বাংলোর ভেতরে ঢুকে গেলেন। সোহিনী, কি ঘটেছে তা কি বুঝতে পেরেছ? এটুকু বুঝেছি যে কলকাতায় কর্নেল আমাকে এক আচার্যের কথা জিজ্ঞাসা করছিলেন। তাকে করণগড় থানার অফিসার ইনচার্জ সম্ভবত তীর্থ কাকুর ফ্যাক্টরিতে অ্যারেস্ট করেছিলেন। রঘুবীর আচারিয়া? মেম সাহেব ওই ন্যান্সির স্বামীও তো সেই আচারিয়াই। হ্যাঁ। রঘুবীর আচারিয়ার কলকাতার অ্যাপার্টমেন্টে ওখানকার পুলিশ যেতে হানা দেয়, পুলিশ সেই ব্যবস্থাই করছেন, কিন্তু বুঝতে পারছি না কি আছে তার অ্যাপার্টমেন্টে। আচারিয়ার অ্যাপার্টমেন্টে নানান রকমের অ্যান্টিক আর ঐতিহাসিক জিনিসের সংগ্রহশালা আছে। রাজা সাহেব দাদুর সঙ্গে এখানকার এক ব্যবসায়ীর মামলা হয়েছিল। কি একটা হিস্টোরিক্যাল জুয়েল বা ওই রকম কোনো দামি জিনিস বিক্রির জন্য দাদামশাই নাকি অ্যাডভান্স টাকা নিয়েছিলেন। জিনিসটা নাকি হারিয়ে গিয়েছিল রাজবাড়ি থেকে, তাই রাজা সাহেব মোহনলাল সুকানিয়া নামে ব্যবসায়ীকে সেটা দিতে পারেননি। সৈনিক, আমার মনে হচ্ছে সেই দামি জিনিসটা কিনেছিল রঘুবীর আচারিয়া। তীর্থ কাকুর সঙ্গে তার ট্রেড সংক্রান্ত সম্পর্ক আছে শুনলেন না? বন্ধুত্বও আছে। দাদামশাই থানায় ডায়েরি করেছিলেন। সোনাদিদার কাছে শুনেছিলাম। সৈনিক, তাহলে ঘটনার একটা দিক এবার স্পষ্ট হলো। এই সময় দেখলাম নিচের গেটের কাছে একটা অটোরিকশা এসে থামল। তারপর অবাক হয়ে দেখলাম অটোরিকশা থেকে হালদার মশাই নামছেন, কিন্তু এখন তার মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি নেই, মাথায় পরচুলা এবং টুপিও নেই। গোয়েন্দা প্রবোধ সমর্থিতে অটোরিকশার ভাড়া মেটাচ্ছেন। কাঁধে তার সুপরিচিত কালো ব্যাগটা ঝুলছে, কিন্তু দারোয়ান তাকে ঢুকতে দিচ্ছিল না। তখন তিনি ইংরেজিতে তাকে ধমক দিতে থাকলেন। অগত্যা আমি নিচের চত্বরে নেমে গিয়ে চেঁচিয়ে বললুম, দারোয়ান জি, সাব কো আনে দো, সাব हमारा आदमी है, कैप्टन साहब का बंधु है, बंधु समझता। আমার হিন্দি শুনে সোহিনী হেসে উঠল। দারোয়ান এবার গোয়েন্দা প্রবরকে আসতে দিল। তিনি ভেতরে ঢুকে তাকে নিজের চিবুকে আঙুল রেখে বললেন, আমার দাড়ি ছিল, মাথায় একটা টুপি ছিল, তাই পড়ছিলাম, বুঝলা? এখন দাড়ি কাইটাইতাছি, বুঝলা ধাবু সিং? দারোয়ান অবাক হয়েছিল। তারপর কি ভেবে সেলাম দিয়ে বলল, যাইয়ে সাহেব, যাইয়ে। এই জয়ন্ত বাবু, কর্নেল স্যার কোথায়? বারান্দায় চলুন, কর্নেল ভেতরে আছেন। প্রাইভেট ডিটেকটিভ তার মক্কেল সোহিনীকে দেখে সহাস্যে বললেন, হ্যাঁ ম্যাডাম, জাল কিন্তু গুটাইয়া আনছি মিস রায়। আমি কিন্তু খুব ছোটাছুটি করছি। বয়েন জয়ন্ত বাবু, বয়েন, না কফি খামু, তারপর কথা হইব। হ্যাঁ। উর্দি পরা পরিচারক কফি ট্রে নিতে এসেছিল। সে একটু ইতস্তত করার পর সেলামটুকে একটু হাসলো, তারপর বলল, চিনেছি স্যার, আপনি চুল দাড়ি কেটে ফেলেছেন, তাই প্রথমে চিনতে পারি। আরে কফি কফি, ওহ বাবা, গলা ব্যাবাক শুকাইয়া গেছে। গোয়েন্দা প্রভুর কফি শেষ করে যখন নস্যি নিচ্ছেন, তখন কর্নেল এবং ক্যাপ্টেন পান্ডে বাংলোর ভেতর থেকে বেরিয়ে এলেন। কর্নেল বললেন, হালদার মশাই, ওয়েল ডান। মিস্টার হালদার কি চুল দাড়ি কেটে ফেলেছেন? না না ক্যাপ্টেন সাহেব, আমি তো ছদ্মবেশে ছিলাম। আশ্চর্য, আমি একটুও বুঝতে পারিনি। ভেবেছিলাম ওটাই আপনার আসল চেহারা। মিস্টার সিংহের ফ্যাক্টরির কাছে
কতক্ষণ ঘুরছি, তিনি আমারে দেখছেন কিন্তু টের পান নাই। ক্যাপ্টেন পান্ডে, রবিবার সকালের কাগজে খবরটা পড়েই আমার যা সন্দেহ হয়েছিল ঠিক তাই। সেই জন্যই এখানকার পুলিশ সুপার রাঘবেন্দ্র সিনহাকে টেলিফোনে অনুরোধ করেছিলাম পাটনা থেকে ফরেন্সিক এক্সপার্ট টিম আর ডেকে আনার দরকার নেই। অন্তত মঙ্গলবার পর্যন্ত রানিমার ঘরের দরজা যেন পুলিশ কারোর অনুরোধে না খুলে দেয়। আমি আপনার মতন এক্সপার্ট নই, কিন্তু আমার ফার্মে এই প্রজাতির প্রজাপতি দেখে অবাক হয়েছিলাম। এখানে এই প্রজাতি কিভাবে এলো? নিশ্চয়ই বাইরে থেকে কেউ এনে ছেড়ে দিয়েছিল, তারপর কয়েকটা প্রজন্মের প্রজনন ঘটেছে। এটা আমার হিসেবে থার্ড জেনারেশন। এ তো মানুষের বসতিহীন আফ্রিকার জঙ্গল নয়, এখানে এর অস্তিত্ব বিপজ্জনক। এখন বুঝতে পারছি এই অঞ্চলে গত 2 বছরে আদিবাসীদের অনেক কুকুর অদ্ভুত রোগে মারা পড়েছে কেন। বন দপ্তরের আইন নিয়ে এ ব্যাপারে আমার মাথা ব্যথা নেই। আমি বিষ স্প্রে করে আগে আমার ফার্মকে এই ভয়ঙ্কর প্রজাপতির কবল থেকে মুক্ত করব, তারপর বন দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের উপর মহলে ব্যাপারটা জানাব। এদের প্রজনন বন্ধ না হলে এরপর অনেক সাংঘাতিক ঘটনা ঘটবে। ডাক্তার গুপ্ত শিগগির ফিরে এলেন দেখছি। একটু পরে ডক্টর গুপ্ত এসে চেয়ার টেনে বসলেন, তারপর হাসি মুখে বললেন, কর্নেল সাহেব, অপারেশন সাকসেসফুল। আপনি কিছুক্ষণ আগে রাজবাড়ি থেকে আসার পর যে জিনিসটা আমাকে দেখিয়েছিলেন, আমি ঠিক সেই জিনিসই মিশন হাসপাতালের প্যাথোলজি রুমে কাল বিকেলে মেম সাহেবের হাতে দেখেছিলাম। এখন গিয়ে দেখলাম মেম সাহেব নেই। ফাদার ব্লুমফিল্ড আমাকে বললেন যে ফাদার হ্যারিংটন তাকে নিয়ে কোথাও বেরিয়েছেন। তো আমি একজন রোগীর যে রক্তের স্যাম্পল বুদ্ধি করে সঙ্গে নিয়ে গেছিলাম, সেটা দেখিয়ে ফাদারকে অনুরোধ করলাম যে এই রক্তটা এখনই কিন্তু পরীক্ষা করা জরুরি। তিনি যদি অনুগ্রহ করে প্যাথোলজি রুমে ঢোকার একটু অনুমতি দেন, তাহলে আমি একটু উপকৃত হব। উনি অনুমতি দিলেন? হ্যাঁ হ্যাঁ, আসলে আমি প্রতিদিন বিকেলে মিশন হাসপাতালের ভলান্টারি একটা সার্ভিস দিই, কাজেই ফাদার আমাকে না করবেন কোন মুখে। উনি আমাকে নির্দ্বিধায় ওই রুমের চাবির গোছা দিলেন। তারপর আমি প্যাথোলজি রুমে ঢুকে রক্ত পরীক্ষার ছলে মেম সাহেবের টেবিলের ড্রয়ার সাবধানে খুলে ফেলল। তারপর দেখলুম খুদে এক সেট কালো অ্যাম্পুল রাখা আছে। একটা অ্যাম্পুলের তলায় আপনার নির্দেশ মতো একটু চাপ দিতেই ওপর দিয়ে সূক্ষ্ম সিকি ইঞ্চিটাক সুচ বেরিয়ে পড়ল। বুঝলাম আপনার কথাই ঠিক। তখন সেটা যেমন ছিল তেমনই রেখে নিঃশব্দে ড্রয়ারে তালা এঁটে দিল। কর্নেল সাহেব, মেম সাহেব ফিরে আসার আগেই তার টেবিলের ড্রয়ার থেকে ওই বিষাক্ত অ্যাম্পুল কাম ইঞ্জেকশন সিরিঞ্জগুলো পুলিশ যাতে সিজ করে তার ব্যবস্থা করা দরকার। ক্যাপ্টেন পান্ডে, বরং আপনি থানায় টেলিফোন করে ব্যাপারটা বুঝিয়ে বলে আসুন। ওসি মিস্টার প্রসাদকে পেলে ভালো হয়, নয়তো ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার রাজীব সিনহার সঙ্গে কথা বলবেন। একটু দেরি করা চলবে না কিন্তু। ক্যাপ্টেন পান্ডে তখনই বাংলোর ভেতর ঢুকে গেলেন। সেই উর্দি পরা পরিচারক ডক্টর গুপ্তের জন্য কফি দিয়ে গেল। কফিতে চুমুক দিয়ে ডক্টর গুপ্ত হালদার মশাইয়ের দিকে তাকিয়ে বললেন, একে কোথায় যেন দেখেছি। কর্নেল প্রাইভেট ডিটেকটিভ হালদার মশাইয়ের সঙ্গে তার আলাপ করিয়ে দিলেন। হালদার মশাই সহাস্যে বললেন, আরে কাল বিকালে মিশন হাসপাতালের কাছে আপনারে দেখছিলাম। আপনি আমারে ইংরাজিতে কইলেন আমি খ্রিস্টান মিশনের লোক কি না। আমিও তো ইংরাজিতে কইলাম আমি মিশনের লোক। ও, তা আপনি দাড়ি আর চুল কেটে ফেললেন কেন? ডাক্তার গুপ্ত, তখন তো আমি ছদ্মবেশে ঘুরতেছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝেছি। আসলে তখন ওই আপনার হাতে একটা নস্যির কৌটো ছিল। এখনো কিন্তু নস্যির কৌটোটা আপনার হাতেই আছে। তাছাড়া আপনার টল ফিগার আর ওই খাড়া না, তাই একটু চেনা চেনা মনে হচ্ছিল। এবার জিনিসটা সবাইকে দেখাচ্ছি। ক্যাপ্টেন পান্ডে, ফিরে আসুন।
বলে তিনি তার বুক পকেট থেকে কালো ইঞ্চিটাক টুকরো পেন্সিলের মতো কি একটা জিনিস বার করলেন। একটু পরে ক্যাপ্টেন পান্ডে ফিরে এসে বসলেন। ওসি মিস্টার প্রসাদের সঙ্গে কথা বলল। উনি এখনই নিজে ফোর্স নিয়ে মিশন হাসপাতালে যাচ্ছেন। উনি আমাকে একটা সুখবরও দিলেন। ফাদার হ্যারিংটন রেল স্টেশনে মেম সাহেবকে পৌঁছে দিতে গিয়েছিলেন। পুলিশ প্ল্যাটফর্মে মেম সাহেবকে অ্যারেস্ট করেছে। মেম সাহেবের বিরুদ্ধে পুলিশের পুরনো অভিযোগ আছে। উনি এলাকার জঙ্গি ব্ল্যাক পান্থারদের সাহায্য করেন। কিন্তু প্রশাসনের উচ্চস্তরে ফাদার হ্যারিংটনের প্রভাবের জন্য তো বটেই, তাছাড়া আদিবাসীদের মধ্যে মেম সাহেব জনপ্রিয়, তাই পুলিশ এতদিন চুপচাপ ছিল। কিন্তু এবার রঘুবীর আচার্যকে গ্রেপ্তারের সূত্রে তার স্ত্রী ন্যান্সিকেও পুলিশ এই একই অভিযোগে গ্রেপ্তার করেছে। স্বামী স্ত্রী দুজনেই চক্রান্ত করে রাজবাড়ি থেকে ঐতিহাসিক দামি জিনিসপত্র হাতিয়েছিল। পুলিশের অভিযোগ এটাই। এতে আদিবাসীদের মধ্যে কোনো প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই, কারণ রাজা সাহেব তাদের প্রিয় মানুষ ছিলেন। বাহ, মিস্টার প্রসাদ বুদ্ধিমান। কিন্তু একটা কথা, মিস্টার সিংহ তাহলে কি পুলিশের সন্দেহভাজন? কি বললেন মিস্টার প্রসাদ? তীর্থ সম্পর্কে আমি কিছু জিজ্ঞাসা করিনি, তবে আপনি যেমন জানেন আমি তেমনই জানি। রঘুবীর আচার্যের সঙ্গে তীর্থের কারবারি সম্পর্ক আছে, বন্ধুত্বও আছে। মোট কথা, তীর্থ সন্দেহের ঊর্ধ্বে নয়। কর্নেল এবার সেই ছোট্ট কালো টুকরো পেন্সিলের মতো 1 ইঞ্চি লম্বা জিনিসটা দেখিয়ে বললেন, ক্যাপ্টেন পান্ডে, এটাই মার্ডার ওয়েপন। এটা দিয়েই রানীমাকে হত্যা করা হয়েছিল। ক্যাপ্টেন পান্ডে জিনিসটার দিকে তাকিয়ে রইলেন। ডাক্তার গুপ্ত বললেন, তখন আপনাকে জিজ্ঞেস করিনি, এখন জিজ্ঞাসার একটা সুযোগ পেয়েছি। আচ্ছা, একটু বলুন, এটা আপনি কোথায় পেলেন? আজ রাজবাড়িতে রানীমার ঘরের পেছনে দেওয়ালের নিচে ঘন ঘাসের ফাঁকে কয়েকটা ক্লিপ পড়ে থাকতে দেখেছিল। ক্লিপগুলো কিসের তা জানার জন্য দোতলার দিকে তাকিয়ে দেখি রানীমার ঘরের জানলার কোণা থেকে টেলিফোনের তারের খানিকটা অংশ ছেঁড়া। ক্লিপগুলো তাই খুলে পড়েছে। কেন রানীমার টেলিফোনের তার ছেঁড়া, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বুঝলুম কেউ যাতে রানীমার ঘর থেকে বাইরে টেলিফোন করতে না পারে তাই তার তার ছিঁড়ে রাখা হয়েছে। কেন? একটা দৃশ্য মনে ভেসে উঠল। ঘরে 6টা বেড়ালের মৃত্যু দেখে রানীমা মূর্ছিতা। খুনি একলা হওয়ার সুযোগ চায়, তাই সে কাউকে মিস্টার সিংহের ঘরে গিয়ে ডাক্তার গুপ্তকে টেলিফোন করতে বলেছিল। হ্যাঁ, নন্দরানী আমাকে ফোন করেছিল। সে শুধু বলেছিল যে রানীমা খুব অসুস্থ হয়ে পড়েছেন, আমি যেন শীঘ্রই যাই একবার। অর্থাৎ খুনি একটু সময় ও সুযোগ চেয়েছিল। নন্দরানী রানীমার ঘরের ফোন ডেট দেখে মিস্টার সিংহের ঘরে ছুটে যায়। সেই সময় খুনি মূর্ছিতা রানীমার বাঁ কানের নিচে গলায় এই অ্যাম্পিউল কাম ইনজেকশন সিরিঞ্জ বিধিয়ে দেয়। তারপর সে এটা জানলার বাইরে ছুঁড়ে ফেলে। সে ভেবেছিল ঘন ঘাস আর আগাছার ঝোপে এটা কেউ খুঁজে পাবে না। বলে কর্নেল সেই কালো 1 ইঞ্চি খুদে অ্যাম্পিউলের তলায় চাপ দিলেন। অমনি উপর দিকে সিকি ইঞ্চিটাক সূক্ষ্ম সূচ অর্থাৎ সিরিঞ্জ বেরিয়ে পড়ল। কর্নেল ওটা টিপে বললেন, বিষটুকু রানীমার শরীরে ঢুকে গেছে, তাই এটা টিপলেও কিছু বেরোচ্ছে না। কিন্তু আপনি এটা কিভাবে পেলেন? শুনতে ইচ্ছা করছে। আজ আমি রাজবাড়ির পেছনে ঘাস ও ঝোপের মধ্যে প্রজাপতির ছবি তোলার ছলে প্রকৃতপক্ষে একটা ইনজেকশন সিরিঞ্জই খুঁজছিল। কারণ রানীমার গলায় বিষ ইনজেক্ট করেই তাকে মারা হয়েছে। সিরিঞ্জটা খুনি জানলা দিয়ে ছুঁড়ে ফেলতে পারে। যাই হোক, খোঁজাখুঁজি করতে গিয়ে ঘাসের মধ্যে এই জিনিসটা কুড়িয়ে পেয়েছিল। পরীক্ষা করতে গিয়ে দৈপাত আঙুলে চাপ লেগেছিল এটার তলায়। চমকে উঠে দেখি এই খুদে ছুঁচ অর্থাৎ সিরিঞ্জ বেরিয়ে পড়ল। আতস কাঁচ দিয়ে পরীক্ষা করে ছুঁচের মাথায় ছিদ্র দেখলুম। অমনি সব স্পষ্ট হয়ে গেল। আমি আর যন্ত্রদাদা তখন ফুলের ঝোপের আড়ালে বসে ভাবছি কর্নেল প্রজাপতি ছবি তোলার জন্য লুকোচুরি খেলছেন। তাহলে তো নন্দরানী বলতে পারে মূর্ছিতা রানীমার কাছে কে ছিল। হ্যাঁ, কিন্তু খুনি এমন কেউ যাকে সে ভাবতেই পারেনি রানীমাকে হত্যা করবে। এমন অদ্ভুত ইনজেকশনের কথা সে কেন, আমি উপস্থিত থাকলেও কল্পনা করতে পারতুম না। কাজে নন্দরানী তার উপস্থিতির কথা পুলিশকে বললেও পুলিশ তাকে সন্দেহ করেনি। কর্নেল সাহেব, এবার বলুন রানীমার হত্যা রহস্যের পর্দা কখন খুলবেন, কোথায় খুলবেন? আগামীকাল বুধবার রাজবাড়ির লয়ার মিস্টার প্রদীপ্ত চ্যাটার্জি কোর্টে নন্দরানী আর দুবেজির জামিনের জন্য আবার দরখাস্ত করবেন। এটা তো আপনি জানেন। আমার সিদ্ধান্ত কাল বিকেল 3টেতে রাজবাড়ির হল ঘরে রহস্যের পর্দা তুলব। পুলিশ সুপার কথা দিয়েছেন সদল বলে ওই সময় উপস্থিত থাকবেন।
রাজবাড়ির সবাই উপস্থিত থাকবে এবং আমার ইচ্ছে ক্যাপ্টেন পান্ডে এবং ডক্টর গুপ্ত করণগড়ের গণ্যমান্য কয়েকজন লোককে যেন ওই সময় হলঘরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন। করব। স্থানীয় গণ্যমান্যদের উপস্থিত থাকা দরকার অন্তত একটা গুরুত্বপূর্ণ কারণে। লয়ার মিস্টার চ্যাটার্জি রানিমার উইল পড়ে শোনাবেন। সৈনী উইলের এক্সিকিউশনার, তাকে উইল কোর্টে প্রবেট করতে হবে। সৈনী রানিমার প্রপার্টির 2/3 পাবে। যাই হোক, সেটা দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। আমার শেয়ার আমি করণগড় বাঙালিটোলার সরোজিনী স্মৃতি সংঘকে দান করব। সরোজিনী দেবী আমার স্বর্ণদিদার শাশুড়ি ছিলেন। আমরা সবাই হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানালুম। ততক্ষণে ফার্মে আলো জ্বলে উঠেছে। বাংলোর বারান্দায় বসে আমরা আরেক দফা কফি আর পকোড়া খেলুম। সেই রাতে ডিনার খাওয়ার সময় ক্যাপ্টেন পান্ডে বললেন, মিস্টার হালদার, আজ রাত্রে এখানেই থাকুন। কর্নেল সাহেব কাল সকালে বরং জয়ন্তবাবুকে নিয়ে রাজবাড়ি ছেড়ে আমাদের রেস্ট হাউসে যাবেন। তীর্থকে কোনো একটা কৈফিয়ত দেবেন কর্নেল সাহেব। বিকেলে রাজবাড়ির হল ঘরে একটা মিটিং হওয়ার কথা তীর্থকে বলাই যথেষ্ট। উইল সংক্রান্ত মিটিং আমিও ফোনে তীর্থকে জানাবো। কিন্তু আমার ক্লায়েন্ট ওই মিস সোহিনী রায়ের রাজবাড়িতে থাকা কি ঠিক হইব? আমি রাজবাড়িতেই থাকবো। হ্যাঁ, সৈনিকে আমার সঙ্গে রাজবাড়ি ছেড়ে ক্যাপ্টেন পান্ডের রেস্ট হাউসে থাকলে মিস্টার সিংহের মনে কোনো সন্দেহ জাগতে পারে। সে রাতে ডক্টর গুপ্তের বাড়িতে কর্নেল, সোহিনী আর আমি রাজবাড়িতে ফিরেছিল। বুধুয়া বলেছিল তার সাহেব ফ্যাক্টরি থেকে তখনও ফেরেননি। পরদিন ভোর 6টায় কর্নেল আমাকে বিছানা থেকে প্রায় জবরদস্তি উঠিয়েছিলেন, কারণ ক্যাপ্টেনের জিপ রাজবাড়ির গেটে হর্ন দিচ্ছিল। প্রাতকৃত্যের সুযোগ দেননি কর্নেল। আমরা যখন আমাদের ব্যাগ গুছিয়ে হলঘরে নেমেছি তখন ভজুয়া এসে জানতে চেয়েছিল আমরা কোথায় যাচ্ছি। কর্নেল তার কথার জবাব দেওয়ার পর সে কাঁচুমাচু মুখে বলেছিল অনেক রাত্রে সাহেব ফিরে এখনো ঘুমোচ্ছেন। বৌদি রানী তাকে বলেছেন কর্নেল সাহেব যেন রানীমার শোয়ার ঘর আর ঠাকুর ঘরের চাবি তাকে দিয়ে যান। কর্নেল তাকে বলেছিলেন চাবি দুটো পুলিশ তাঁর কাছ থেকে চেয়ে নিয়েছে, আর তার সাহেব উঠলে ভুজুয়া যেন তাকে বলে বিকেল 3টে আমরা রাজবাড়িতে আসব। আর যা বলার কথা কর্নেল সাহেবকে ক্যাপ্টেন পান্ডের রেস্ট হাউসে ফোন করে মিস্টার সিংহ যেন বলেন। এরপর আমি এবার সরাসরি বিকেল 3টেতে রাজবাড়ির হলঘরে মোটামুটি বড় রকমের একটা সমাবেশ প্রসঙ্গে আসছি, কারণ মধ্যবর্তী সময়ে কর্নেলের টেলিফোনে মিস্টার সিংহের সঙ্গে কী সব কথাবার্তা ছাড়া তেমন উল্লেখযোগ্য কোনো ঘটনাই ঘটেনি। হ্যাঁ, সোহিনী আমাকে ফোন করে বলেছিল সে খুব নিঃসঙ্গ বোধ করছে, তার সময় কাটতে চাইছে না, কিন্তু কর্নেল নাকি তাকে ফোন করে রাজবাড়ি ছেড়ে বেরোতে নিষেধ করেছেন। বুধবার বিকেল 3টের সময় রাজবাড়ি গিয়ে দেখেছিলুম পুলিশে একেবারে যাকে বলে 6 লাভ। হলঘরে সেই ডিম্বাকৃতি টেবিলটা খুলে এক কোণে রাখা হয়েছে, চেয়ারগুলো ভর্তি, সোফাতেও কয়েকজন ভদ্রলোক বসে আছেন। হলঘরের সিঁড়ির ওপর দিকে একদল কনস্টেবল বসে আছে। নিচের ধাপগুলোতে দারোয়ান রামু, ভজুয়া, বুধুয়া এবং ননী ঠাকুর বসে আছেন। সিঁড়ির পাশে ভজুয়ার বউ লক্ষ্মী আর তার 2টি ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। তার পাশে এক প্রৌঢ়া আছেন দাঁড়িয়ে। সিঁড়ির শেষ ধাপের পাশে একটা চেয়ারে একজন প্রৌঢ় বসে আছেন, তার পরনে ধুতি পাঞ্জাবি। কর্নেলের দুপাশে পুলিশ সুপার রাঘবেন্দ্র সিংহ আর ওসি রামকুমার প্রসাদকে চিনিয়ে দিলেন ক্যাপ্টেন পান্ডে। অবশ্য আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে তিনি কথাটা বললেন। সামনের দিকে দেয়াল ঘেঁষে চেয়ারে বসে আছেন তীর্থব্রত সিংহ, তার পাশে অরুণিমা সিংহ। সোহিনীকে খুঁজে বের করতে হলো, সে সোফার একদিকে গোয়েন্দা প্রবরের পাশে বসে আছে। সামান্য গুঞ্জন চলছিল হলঘরে, হঠাৎ ওসি মিস্টার প্রসাদ বললেন, সাইলেন্স প্লিজ। অমনি হলঘর নিস্তব্ধ হয়ে গেল। এবার কর্নেল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, মাননীয় ভদ্রমহিলা বৃন্দ এবং ভদ্র মহোদয়গণ, আমি প্রথমে আপনাদের একটা প্রজাপতির ছবি দেখাবো, তারপর মূল প্রসঙ্গে যাব। বলে তিনি কিটব্যাগ থেকে একটা বড় সাইজের রঙিন প্রজাপতির ছবি বের করে সামনে এবং ডাইনে বাঁয়ে সবাইকে কিছুক্ষণ ধরে দেখালেন। তারপর বললেন, এই প্রজাপতিটির নাম লাতিন ভাষায় পাপিলিও আন্তিমাচুস। রবার্ট স্টিলার নামে একজন প্রজাপতি বিশারদ লিখেছেন, এই প্রজাপতির শরীরে একরকম গন্ধ বেরোয়, তাতে কুকুর বেড়াল জাতীয় প্রাণীরা আকৃষ্ট হয়, কিন্তু এই একটি প্রজাপতির শরীরে যে বিষ আছে
তাতে 6টা বেড়ালের মৃত্যু হতে পারে। এই বিষয়টি বাস্তব। রবার্ট গর্ডনের বাটারফ্লাইজ বই হ্যামলিন লন্ডন থেকে নেওয়া হয়েছে। 1971 সালের সংস্করণ। 132 পৃষ্ঠায় এই বিবরণ আছে। সম্প্রতি এই অঞ্চলে এই প্রজাতির আবির্ভাব ঘটেছে। ক্যাপ্টেন পান্ডের ফার্মে এই প্রজাপতি আমি দেখেছি। তার মানে কেউ এই প্রজাপতির পুরুষ এবং স্ত্রী প্রজাপতি এনে জঙ্গলে ছেড়ে দিয়েছিল, তারপর তারা বংশবৃদ্ধি করেছে। আপনারা হয়তো শুনে থাকবেন এই অঞ্চলে আদিবাসীদের কয়েকটা কুকুর বিভিন্ন সময় মারা পড়েছিল। যাই হোক, এবার আমি মূল প্রসঙ্গে আসি। আমার এবার প্রশ্ন রানীমার বিশ্বস্ত পরিচারিকা নন্দরানীকে নিয়ে। তিনি আজ জামিনে ছাড়া পেয়েছেন। নন্দরানী, ভোরে রানীমা স্নান করে যখন সিঁড়ি বেয়ে দোতলার ওপরে ঠাকুর ঘরে যেতেন, তখন কি আপনি রানীমার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখতেন? নন্দরানী বললেন, হ্যাঁ, আমি রানীমার সঙ্গে গিয়ে ঠাকুর ঘরের দরজায় দাঁড়িয়ে থাকতুম। তখন বিড়ালগুলো কি রানীমাকে অনুসরণ করত? আগে হ্যাঁ, সেই জন্য তাদের ঘরে বন্দি রেখে ভিতরের দরজা বন্ধ করে রাখতুম। রানীমার শরীর ইদানিং খুব দুর্বল হয়ে পড়েছিল, পাছে তিনি পড়ে টরে যান, তাই সারাক্ষণ তার কাছে কাছে থাকতুম। ঘটনার দিন রানীমা পুজো করে যখন দোতলায় নিজের ঘরে ঢুকেছিলেন, তখন বিড়ালগুলো কি অবস্থায় ছিল? নন্দরানী চোখ মুছে বললেন, সারা ঘরে ছড়িয়েছিল, তাদের মুখ দিয়ে রক্ত গড়াচ্ছিল। দেখা মাত্র রানীমা কেঁদে উঠে বলেছিলেন, হে সর্বনাশ, কে করলো রে? বলেই তিনি পড়ে গেলেন। হাতের রেকাবিতে পুজোর প্রসাদ ছিল, রেকাবি ঝনঝন শব্দে পড়ে গেল। সেই সময় দরজা খুলে আমি দেখলাম বৌদি রানী ছুটে আসছেন। বৌদি রানী মানে মিসেস অরুণিমা সিংহ, মিস্টার তীর্থব্রত সিংহের স্ত্রী? আগে হ্যাঁ স্যার, উনি দৌড়ে আসছিলেন, রেকাবি পড়ার শব্দ শুনতে পেয়েছিলেন। উনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে মাসি? আমি বললাম, দেখে যান কি হয়েছে। উনি ঘরে ঢুকে রানীমার পাশে বসলেন। এক্ষুনি ডাক্তারবাবুকে ফোন করো। আমি রানীমার টেলিফোন তুলে দেখি টেলিফোন ডেড। কথাটা বৌদি রানীকে বললুম, তখন উনি বললেন, আমার ঘরে গিয়ে ফোন করো, তোমাদের সাহেবের ফ্যাক্টরিতে নাকি আগুন লেগেছে। তাই শুনে উনি সেখানে ছুটে গেলেন। আপনি তাহলে আপনার বৌদি রানীর ঘর থেকে ডাক্তার অবনী গুপ্তকে ফোন করেছিলেন? হ্যাঁ স্যার। ফোন করে এসে কি দেখলেন? বৌদি রানী রানীমার পাশে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। রাজবাড়ির কর্মচারীরা তখন কোথায় ছিল? তারা তখনও কেউ তো জানে না কি হয়েছে। আমার ডাকাডাকিতে ভজুয়া, দুবেজি, বুধুয়া, তারপর ননী ঠাকুর দৌড়ে এসেছিলেন। তার কিছুক্ষণ পরে ডাক্তারবাবু এলেন। তখনও কি রানীমা মেঝেই পড়েছিলেন? না স্যার, আমরা তাকে ধরাধরি করে পালঙ্কে শুইয়ে দিয়েছিলাম। ডক্টর গুপ্ত, আপনি এসে রানীমাকে কি অবস্থায় দেখেছিলেন? আমি তো পরীক্ষা করে দেখলুম যে সি ওয়াজ অলরেডি ডেড। হার্ট ফেল করে মৃত্যু? তখন তো তাই ভেবেছিলুম। বিকেলে শ্মশানে গিয়ে চিতার ওঠানোর পর আমি লক্ষ্য করলুম যে রানীমার ঠোঁটের পাশ দিয়ে রক্ত মাখা লালা গড়াচ্ছে। ক্যাপ্টেন পান্ডে আর আমি তীর্থকে বললাম যে এক্ষুনি পুলিশে খবর দিতে। তীর্থ একটু ইতস্তত করছিল। পুলিশের ঝামেলা অবশ্য কেউ চায় না, তীর্থের আপত্তির কারণ ছিল তাই। এবার রানীমার 6টা বেড়ালের মৃত্যুর প্রসঙ্গে আসছি। যে প্রজাপতির ছবি আপনাদের দেখিয়েছি তারই ডানার কুচি এগুলো। সূক্ষ্ম চিমটে দিয়ে আতশ কাঁচের সাহায্যে আমি কাল বিকেলে রানীমার ঘরের মেঝে থেকে তুলে রেখেছি। সাংবাদিক জয়ন্ত চৌধুরী আমাকে টর্চ দেখিয়েছিল। রানীমার নাতনি মিস সোহিনী রায়ও তখন ও ঘরে উপস্থিত ছিল। যাই হোক, তাহলে এটা স্পষ্ট যে বিড়ালগুলো রানীমার ঘরে এক বা একাধিক বিষাক্ত প্রজাপতির গন্ধে আকৃষ্ট হয়ে সেগুলো খেয়ে ফেলেছিল এবং তারপরই মারা পড়েছিল। এখন প্রশ্ন, রানীমার ঘরে এই প্রজাতির প্রজাপতি কিভাবে ঢুকেছিল? রানীমার ঘরের জানলা নিশ্চয়ই খোলা ছিল। বলুন নন্দরানী। হ্যাঁ স্যার, জানালা খোলা ছিল, কিন্তু পর্দাগুলো টানা ছিল। তাহলে এক বা একাধিক প্রজাপতি, আমি একাধিকই বলছি, তারা নিজেরা কি করে ঘরে ঢুকেছিল? এই প্রশ্নের সোজা জবাব, কেউ তাদের জানলার পর্দা তুলে ঘরের ভেতরে উড়িয়ে দিয়েছিল। কিভাবে সে প্রজাপতিগুলো নিয়ে গিয়েছিল তার জবাব একটা
একটা প্লাস্টিকের সছিদ্র প্যাকেটে ভরে সে মোট 3টে প্রজাপতি নিয়ে এসে জানলার ভেতর প্যাকেটটা ঝেড়ে উড়িয়ে দিয়েছিল। প্যাকেটটা আমি রাজবাড়ির পেছনে কুড়িয়ে পেয়েছি। প্রজাপতি 3টের তত বেশি ওড়ার ক্ষমতা ছিল না। 10 ইঞ্চি ডানাওয়ালা প্রকাণ্ড প্রজাপতি। তাদের দেখা মাত্র 6টা বেড়াল ঝাঁপিয়ে পড়েছিল। এখানে প্রাইভেট ডিটেকটিভ মিস্টার হালদার উপস্থিত আছেন। সোহিনী তার ক্লায়েন্ট। মিস্টার হালদারকে আমি হালদার মশাই বলি। হালদার মশাই, এবার আপনি বলুন। ওই খ্রিস্টান মিশন হাসপাতালের এক কর্মীর লগে নস্য দিয়া ভাব করছিলাম, তার নস্য ফুরাইয়া গেছিল। সেই কর্মীরে আমি লই আইছি, তার লগে ম্যাম সাহেবের কথা আলোচনা করছিলাম। কথায় কথায় সে কইয়া দিল ম্যাম সাহেবের রাজবাড়ির একটা লোকেরে সে 3খান বড় বড় প্রজাপতি দিছিল। কেন দিছিল সে কিন্তু জানে না। এবার ভাইটি দাঁড়াইয়া কও, কি দেখছিলা তুমি? একজন আদিবাসী তার পেছন থেকে সামনে এলো। তার পরনে হাফ প্যান্ট আর শার্ট। সে বলল, আমার নাম কানু মুর্মু স্যার। রানিমা মারা যাওয়ার আগের দিন সন্ধ্যার একটু আগে রাজবাড়ির একটা লোক মিশন হাসপাতালে গিয়েছিল। মেম সাহেব তার হাতে ওই প্লাস্টিক প্যাকেটে 3টে প্রজাপতি ভরে দিয়েছিলেন। আমি জানলা দিয়ে দেখেছিলাম, বুঝতে পারিনি কিছু। তবে প্রায়ই দেখতুম মেম সাহেব প্রজাপতি ধরে এনে প্যাথোলজি রুমে কাটাছেঁড়া করছেন। মেম সাহেব কেন কাটাছেঁড়া করতেন তা ডক্টর গুপ্ত জানেন। থানার ওসি মিস্টার প্রসাদও ইতিমধ্যে জেনে গেছে। তার আগে কানু মুর্মুকে জিজ্ঞেস করছি, রাজবাড়ির সেই লোকটা এখানে আছে কি? তাকে তুমি দেখিয়ে দাও। কানু মুর্মু হল ঘরের সিঁড়ির দিকে আঙুল তুলে বলল, ওই লোকটা স্যার। কথাটা বলা মাত্র ভজুয়া যেন নিজে থেকেই ধরা দিল। সে হাউমাউ করে কেঁদে উঠল। তারপর ওসি মিস্টার প্রসাদের ধমক খেয়ে বলল, আমি কিছু জানি না স্যার। আমি বিকেলে মাথার যন্ত্রণার ওষুধ আনতে গিয়েছিলাম। মেম সাহেব আমাকে বসিয়ে রেখে বলেছিলেন একটু বসো। তারপর সন্ধ্যা হয়ে আসছে দেখে আমি তাকে কাকুতি মিনতি করলাম। তখন উনি ওষুধ দিলেন। তারপর ওই কালো প্লাস্টিকের প্যাকেট দিয়ে বললেন, এটা তোমার সাহেবকে দিও। মিথ্যে কথা, আমাকে ভজুয়া কোনো প্যাকেট দেয়নি। আপনি তখন ফ্যাক্টরি থেকে আসেননি, তাই বৌদিরানিকে ওটা রাখতে দিয়েছিল। ওতে কি ছাইপাস ছিল আমি কেমন করে জানবো? আমি ওটা টেবিলের তলায় রেখেছিলাম। অনেক রাতে তীর্থ বাড়ি ফিরেছিল, তখন আমার ওটার কথা মনে ছিল না। ভোর রাতে 5টার সময় কে যেন ফোনে বলেছিল আপনার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। তাই শুনে আমি তখনই বেরিয়ে গিয়েছিলাম। তারপর কি হয়েছিল তা কর্নেল সাহেব জানেন, দমকল অফিস জানে, ওসি মিস্টার প্রসাদও জানে। বলুন আপনারা। আবার আমি মূল প্রসঙ্গে ফিরে আসছি। তা হলো রানিমার মৃত্যু। মৃত্যু নয়, হত্যাকাণ্ড। আপনারা এই অদ্ভুত জিনিসটা আগে ভালো করে দেখে নিন। বলে তিনি বুক পকেট থেকে সেই খুদে অ্যাম্পিউল কাম ইঞ্জেকশন সিরিঞ্জটা বের করলেন। তার তলায় তিনি চাপ দিতেই সূক্ষ্ম সুচটা বেরিয়ে পড়ল। সোফা থেকে রাজবাড়ি চেহারার এক বাঙালি ভদ্রলোক জিজ্ঞেস করলেন, ওটা কি? মেম সাহেব ন্যান্সি আচারিয়া প্রজাপতি কাটাছেঁড়া করতেন, তা কানু মুর্মু দেখেছেন। হ্যাঁ, যে বিষাক্ত প্রজাপতির ছবি আপনাদের দেখিয়েছি, সেই প্রজাপতির শরীর থেকে মেম সাহেব 20টুকু বের করে নিয়ে একটা অ্যাম্পিউলে রাখতেন। তারপর এই খুদে অ্যাম্পিউলে ঢোকাতেন। এটা রবারের তৈরি। এতে প্রজাপতির বিষ ভরে মেম সাহেব এটার মাথায় জুড়ে দিতেন এই 1 ইঞ্চি মাপের সিরিঞ্জ। এই খুদে অ্যাম্পিউল কাম সিরিঞ্জ তাইওয়ান, হংকং অঞ্চলে চীনারা নেশার জন্য ব্যবহার করে। মেম সাহেব এগুলো সম্ভবত হংকং থেকে এনেছিলেন। শত্রু বিনাশের উদ্দেশ্যে ধনী লোকেরা এগুলো তার কাছ থেকে কিনে নিত। এখানে পুলিশ সুপার মিস্টার রাঘবেন্দ্র সিনহা উপস্থিত আছেন। তিনি জানেন সারা বিহার অঞ্চলে অনেক ধনী ব্যক্তি রানিমার মতো গত 2-3 বছরে মারা পড়েছেন, কিন্তু সেই সব মৃত্যু রহস্যের কিনারা করা যায়নি। এতদিনে সেই রহস্যের পর্দা আমি তুলে ধরতে পেরেছি। পুলিশ সুপার বললেন, কাল বিকালে ন্যান্সি আচার্যকে করণগড় রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। এর সবটুকু কৃতিত্ব কর্নেল সরকারেরই প্রাপ্য। তাকে আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই অদ্ভুত অ্যাম্পিউল কাম সিরিঞ্জটা আমি উদ্ধার করেছি। রানিমার ঘরের পেছন দিকে ঘন ঘাসের জঙ্গলে এটা পড়েছিল। রানিমার খুনি কল্পনাও করেনি এটা কারোর চোখে পড়বে।
মূর্ছিতা রানীমার বাঁ কানের নিচে গলায় খুনিয়েটা ঢুকিয়ে দিয়ে অ্যাম্পিউলটা চাপ দিতেই প্রজাপতির বিষটুকু রক্তে মিশে তখনই তার মৃত্যু হয়েছিল। তারপর খুনিয়েটা পেছনের জানলা দিয়ে ছুঁড়ে ফেলেছিল। সোফা থেকে সেই বাঙালি ভদ্রলোক বললেন, এবারে আপনি বলুন কে এই সাংঘাতিক কাজটা করেছিল? তার আগে আমি আপনার পরিচয় জানতে আগ্রহী। আমি বাঙালি টোলার রানী সরোজিনী স্মৃতি সংঘের প্রেসিডেন্ট অরিন্দম রায়চৌধুরী। তাহলে নন্দরানী, আপনি যখন রানীমার টেলিফোন ডেট দেখে তীর্থব্রত সিংহের ঘরে ডক্টর গুপ্তকে ফোন করতে যান, তখন রানীমার ঘরে মূর্ছিতা রানীমার কাছে কে ছিলেন? বলেছি তো স্যার, বৌদি রানী ছিলেন। মিসেস অরুণিমা সিংহ, আপনি দীর্ঘকালের আক্রোশের বশে, বিশেষ করে রানীমার উইলে মাত্র 1/3 সম্পত্তির অর্ধেক আপনার স্বামীর প্রাপ্যতা জানার পর রানীমাকে হত্যা চক্রান্ত করেছিলেন। আপনার স্বামীর বন্ধু রঘুবীর আচারিয়ার স্ত্রী ন্যান্সি অর্থাৎ মার্কিন মেম সাহেবের সঙ্গে আপনার যোগাযোগ এবং বন্ধুতার পর এই সাংঘাতিক মারণাস্ত্র হাতে পেয়েছিলেন। এই সছিদ্র কালো রবারের প্যাকেটে মরণাস্ত্রের সঙ্গে মেম সাহেব ভজুয়ার হাত দিয়ে আপনাকে 3টে বিষাক্ত প্রজাপতিও পাঠিয়েছিলেন। রানীমা ঘর বন্ধ করে ওপরের ঠাকুর ঘরে গেলে আপনি জানলা দিয়ে প্রজাপতিগুলোকে ফেলে দিয়েছিলেন। তারপর কি ঘটেছিল আমরা নন্দরানীর মুখে শুনেছি। হ্যাঁ, আপনি রানীমার খুনি। তীর্থব্রত উঠে দাঁড়িয়েছিলেন। তিনি কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু অবাক হয়ে দেখল সিঁড়ির উপর থেকে 4 জন মহিলা দ্রুত নেমে আসছে। তারা অরুণিমার কাছে আসতেই একটা আকস্মিক ঘটনা ঘটে গেল। অরুণিমা তার হাতের মুঠোয় লুকিয়ে রাখা একটা ক্ষুদে অ্যাম্পিউল কাম সিরিঞ্জ তার স্বামীর গলায় ঢুকিয়ে দিলেন। তীর্থব্রত সিংহ আর্তনাদ করে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। কর্নেল চেয়ারের ফাঁক দিয়ে এগিয়ে অরুণিমাকে বাধা দেওয়ার আগেই অরুণিমা এবার আরেকটা ক্ষুদে অ্যাম্পিউল কাম সিরিঞ্জ নিজের গলায় ঢুকিয়ে দিয়ে নিঃশব্দে কর্নেলের ওপর আছড়ে পড়লেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই শোচনীয় ঘটনা ঘটে গেল। হল ঘরে কোলাহল শুরু হলো। মহিলা পুলিশ এবং কয়েকজন কনস্টেবল ওসি মিস্টার প্রসাদের নির্দেশে ভিড় হটিয়ে স্বামী স্ত্রীকে কার্পেটে শুইয়ে দিল। ডাক্তার গুপ্ত উঠে গিয়ে দুজনকে পরীক্ষা করে বললেন, ডেড। এরপর রানীমার উইল পড়ে শোনানোর অবস্থা আর ছিল না। কর্নেল হালদার মশাইকে ইঙ্গিতে জানালেন তার মক্কেল সোহিনীকে নিয়ে যেন এক্ষুনি বেরিয়ে আসেন। কর্নেল ক্যাপ্টেন পান্ডে, ডক্টর অবনী গুপ্ত, পুলিশ সুপার মিস্টার সিনহা ও ওসি মিস্টার প্রসাদ এবং রানী সরোজিনী স্মৃতি সংঘের প্রেসিডেন্ট অরিন্দম রায়চৌধুরী সেদিনই রাত্রে বাঙালি টোলায় অরিন্দম বাবুর বাড়িতে বসে রানীমার সম্পত্তি রক্ষার জন্য একটা ট্রাস্টি বোর্ড গঠন করেছিলেন। রানীমার বেডরুম এবং ঠাকুরঘরের তালার চাবি কর্নেল ওসি মিস্টার প্রসাদের হাতে তুলে দিয়েছিলেন। পরদিন বৃহস্পতিবার সকালের ট্রেনে সোহিনী আমাদের সঙ্গে কলকাতা ফিরে এসেছিল। শুক্রবার বিকেলে আমি দৈনিক সত্যসেবক পত্রিকার অফিসে যখন এই ঘটনা লিখছি, তখন কর্নেলের ফোন এসেছিল। জয়ন্ত, রঘুবীর আচারিয়ার ঘরে রাজা সাহেবের সংরক্ষিত সেই ঐতিহাসিক দামি জিনিসটা পাওয়া গেছে, যেটা করণগড় রাজপরিবারের পূর্বপুরুষ কর্ণ ঠাকুরকে আকবরের সেনাপতি রাজা মান সিং উপহার দিয়েছিলেন। কিন্তু জিনিসটা কি তাই তো বলুন। সোনার খাপের মধ্যে ভরা একটা নিতান্ত ইস্পাতের ছোঁড়া, কিন্তু ছোঁড়াটার বাঁট আর খাপ নিরেট সোনার। তাতে অজস্র হিরে, মুক্ত, বৈদুর্যমণি ইত্যাদি নানা রকমের মূল্যবান রত্ন বসানো আছে। রঘুবীর আচার্যা স্বীকার করেছেন করণগড়ের তীর্থব্রত সিংহ তার অনেক বছরের বন্ধু। একসময় করণগড়ে রঘুবীর আচার্যার একটা ট্রেডিং এজেন্সি ছিল। তীর্থব্রত তার মামা রাজা সাহেব প্রসন্ন কুমার সিংহের ঘর থেকে চুরি করে ওই ঐতিহাসিক ছোরাটা রঘুবীর আচার্যাকে বিক্রি করেছিলেন। 10 বছর আগের ঘটনা এটা। রঘুবীরের এসব জিনিস কেনার বাতিক বরাবর ছিল। ছোরাটার বিনিময়ে তিনি তীর্থব্রতকে 2.5 লক্ষ টাকা দেন। সেই টাকায় তীর্থব্রত মেশিন পার্টস তৈরির কারখানা গড়ে তোলেন। তবে এটা তিনি রাজা সাহেবের মৃত্যুর পর করেন।
টাকা তিনি করণগড়ের একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখেছিলেন স্ত্রীর নামে। সুদে আসলে তার পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় দ্বিগুণ। আর একটা কথা জয়ন্ত, বলুন। রানীমার মৃত্যুর আগের দিন অরুণিমা ব্যাংক থেকে 30,000 টাকা তুলেছিলেন। সেই টাকাই নন্দরানী আর দুবেজির বিছানার তলায় রাখা ছিল। বাকি 10,000 টাকা ভজুয়ার মারফত ন্যান্সিকে পাঠিয়েছিলেন। অরুণিমা নিজেই এ কাজ করেছিলেন তা স্পষ্ট বুঝতে পেরেছি। ওদিকে ভজুয়া পুলিশের কাছে স্বীকার করেছে অরুণিমা 10,000 টাকা মেম সাহেবকে পাঠিয়েছিলেন। কিন্তু কর্নেল, আমি বুঝতে পারিনি রঘুবীর আচারিয়ার ঘরে মানসিংহের উপহার দেওয়া ছোড়ার খোঁজ কে দিয়েছিল পুলিশকে? কর্নেল নীলাদ্রি সরকার ছাড়া আর কে দেবে? আপনি কি করে ওটার খোঁজ পেয়েছিলেন? আপনি তো রঘুবীর আচারিয়ার ঘরে একবারও ঢোকেননি। জয়ন্ত, নিউ আলিপুরের অভিষেক বসুকে ওই ছোড়াটার ইতিহাস শুনিয়েছিলেন স্বয়ং রঘুবীর আচারিয়া। মিস্টার বসু পরে আমাকে টেলিফোনে ঘটনাটা জানান। তারপর রানীমার ঘর থেকে ডায়েরি চুরি করে এনেছিল, তাতে ওই ছোড়ার ইতিহাস লেখা ছিল। তখন আমি ও সিপি প্রসাদকে ফোন করে খবর দিয়েছিল। ডায়েরিতে তীর্থব্রত আর অরুণিমার বিরুদ্ধে রানীমা অনেক অভিযোগ লিখে রেখেছিলেন। ডায়েরিটা কি দেখতে পাবো? দুঃখিত জয়ন্ত, ওটা করণগড়ে পুলিশকে আমি দিয়ে এসেছি। বাই দ্য বাই, সোহিনী তোমাকে টেলিফোন করেনি? না তো। যে কোনো মুহূর্তেই করবে, প্রতীক্ষায় থাকো। কর্নেলের লাইন কেটে গেল। কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে বসে রইল। হ্যাঁ, আমি সোহিনীর টেলিফোনের প্রতীক্ষায় অনন্তকাল বসে থাকতে রাজি আছি। কর্নেল ও প্রজাপতি রহস্য গল্পের দ্বিতীয় ও অন্তিম পর্ব এখানেই শেষ হল। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কর্নেলের ভূমিকায় রাজ, হালদার মশাইয়ের চরিত্রে শৈবাল, তীর্থব্রতর চরিত্রে হৃদ, ক্যাপ্টেন পাণ্ডের চরিত্রে বিবেক আর সোহিনীর চরিত্রে পারমিতা। জয়ন্ত ও গল্প পাঠে আমি কমলেশ। আর আমাদের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে আর এখনো যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।